আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম Good evening, রহমতুল্লাহ। sir. Good Good evening, evening, sir. sir. How are you? How are you, sir? I'm fine, and you? Alhamdulillah, Alhamdulillah. I also fine. Okay, thank you very much for joining with me in the right time. So, welcome back another class. You know that this is a basic spoken English course organized by Komi Youth Club, and this is your beloved brother Mahmudullah Hassan Khan with you. So, let's start today's class. Today's class is the 12th class out of 20 classes. So, on our previous class, already we have started the most important topic of English language, which is called tense. So, today we also discussed about tense. So, আমরা এর আগে ডিসকাস করেছিলাম হচ্ছে টেন্স নিয়ে। আজকেও আমরা এই টেন্সটা নিয়েই আলোচনা করব, কিন্তু গত ক্লাসে টেন্স যেটা বলেছিলাম মোটামুটি ভাবে সবাই বুঝেছেন? এখানে যারা আছেন যতটুকু গিয়েছে টেন্সের সে তারা বুঝেছেন কিনা, মানে টেন্স যে তিন প্রকার, প্রত্যেকটা চার প্রকার মিলে হচ্ছে 12 প্রকার। এই ব্যাপারে কারো আর কোনো সমস্যা আছে? স্যার, গতকালকে এটা সংক্ষেপে আর একটু রিপিট করলে ভালো হতো আর কি। আচ্ছা, গতকালকে এটা রিপিট করলে ভালো হতো, ঠিক আছে। আচ্ছা, কিন্তু বোঝেন নাই কোন অংশটা, এইটা যদি বলতেন তাহলে হয়তো আরো ভালো হতো আর কি। বোঝেন নাই, হাবিব ভাই একটু মিউট করেন, কার এখান থেকে ভাবির আওয়াজ আসতেছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, কোন অংশটা বুঝেন না এটা যদি বলতেন তাহলে হয়তো বোঝাতে আরো সহজ হতো, যে এইটা বুঝি নাই। স্যার, ওই যে কালকে আমার এখানে একটু সমস্যার কারণে আমি ক্লাসে জয়েন করতে পারি না, শেষে দিয়ে অ্যাটেন্ড হয়েছি আর কোনো কি, সেজন্য সমস্যা নাই, কিন্তু মাঝখানে। আমরা তো ভিডিও দিছি। এখন বলেন যে সমস্যার কারণে ভিডিও দেখতে পান নাই। জি জি, ভিডিও বললেন না দেখেছিলেন? এটা রেকর্ডটা ভিডিওটা আসে নাই। রেকর্ডটা কোথায় আসে নাই? আমাদের গ্রুপে যায় নাই? বিকাল বেলা যায় নাই? দুপুরের পরের দিকে তো দিয়ে মানে দেওয়া হয়। স্যার, মানে আমার যে সময়টা আমি দেখি, তো ওই সময়টাতে পাই না, পরে আসছে আর কি। আচ্ছা এদিক দিয়ে আর আমি নিজে একটু ক্লাস তো মাদ্রাসার এমনি এমনি মিলে। আচ্ছা, ঠিক আছে, দেখে নেবেন। হ্যাঁ, বিকাল 3টার দিকে দিয়ে দিয়েছিলাম। হুম, আচ্ছা, যাই হোক, একটু হলেও নিয়ম হলো 5 মিনিট তো বের করতে পারেন। আসরের পরে 5 মিনিট টেনে জি দেখে নিলেন কি বলতে চাইছে। 5 মিনিট একটা দেখি, টেনে 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 একটু বোঝার চেষ্টা করি। এটা আর কি, যাই হোক, আগ্রহের জায়গা আর কি। ঠিক আছে, চলেন। জি জি। আমরা গত ক্লাসে যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর সেটা হচ্ছে ইংরেজি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা হচ্ছে টেন্স। হ্যাঁ, ইংরেজি যে যদি আমরা হার্ট, হৃৎপিণ্ড বলি, তাহলে এটা হচ্ছে এই টেন্সটা আর কি। টেন্সটার কারণ হচ্ছে জুমলায় বয়ানি, সরি, জুমলায় ফেইলিয়ার, অর্থাৎ ফেল ব্যবহার, ক্রিয়া ব্যবহার করে, ভার ব্যবহার করে বাক্যের সংখ্যাটা বেশি, আর ভার ব্যবহার করতে গেলেই অধিকাংশ ক্ষেত্রে টেন্স পড়ে। টেন্সকে বুঝতে হয় কোন টেন্সে পড়েছে। টেন্স মানে কি, কাজটা কোন সময় সম্পন্ন হয়েছে, আর কোন সময় সম্পন্ন হয়েছে এইটা বুঝে ভার্বের বিভিন্ন রূপ আছে, সেই রূপগুলোকে ব্যবহার করা হয়। সেখানে আমরা বলেছিলাম খাওয়া, যাওয়া, দৌড়ানো, এগুলোকে এক একটাকে কি বলে, কাজ। এই কাজ হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, সেটাকে ভার্ব, ফেল বা ক্রিয়া বা বলা হয় আর কি। এই টেন্সে প্রবেশ করতে জি হলে ভার্বটা খুব গুরুত্বপূর্ণ। কাল অনুযায়ী ভার্বের 3টা রূপ আছে আমাদের, যেমন মাজি, মুজারে, আমর, নাহি, এরকম বিভিন্ন সিগা আমরা যেরকম ব্যবহার করি, ইংরেজিতে ভার্বের 3টা সিগা আছে, 3টা রূপ আছে। আমরা যেরকম সরফে সগির তানি, দরাবা ইয়াদ্রিবু দরবান ফাওয়া দরিবুন আলাম রমিনু ইদ্রিব নাহিনু লাতাদ্রিব, যেরকম সরফে সগির টানি, ইংরেজিতে এরকম সরফে সগির আছে। যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, ইট, অ্যাট, ইটন, এরকম। প্রথমটা জি হচ্ছে, প্রথম যে শব্দটা থাকে, আমরা যেমন দরাবা ইয়াদ্রিবু, তখন ব্রেনের মধ্যে থেকে দরাবা হচ্ছে মাঝের সিগা, ইয়াদ্রিবু হচ্ছে মুজারের সিগা। জি তো অনুরূপভাবে জি আমি যখন ডু, ডি, ডান বলবো, তখন মাথায় রাখবো যে প্রথম যে ডুটা বলছি এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, আরেক নাম হচ্ছে মেইন ক্রিয়া, মেইন ভার্ব, মূল ক্রিয়া বা প্রিন্সিপাল ভার্ব। যেটাই মেইন ভার্ব, সেটাই প্রিন্সিপাল ভার্ব, সেটাই প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। এরপরে আরেকটা সুরত যেটা, এটাকে বলা হয় পাস্ট ফর্ম অফ ভার্ব। যেমন ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, ইট এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট, এটা।
আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আরেকটা রূপ আছে, যেটা দেয়া নিকটবর্তী অতীত অবস্থা বোঝায়, আবার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বোঝায়, অনেক কিছু আছে। তো এই তিনটা নাম, প্রথম নাম যেটা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, এটাকে ব্যাকরণের ভাষায় সংক্ষেপে V1, ভার্বের 1 নম্বর রূপ বোঝায়, V1। পাস্ট ফর্ম যেটা, জি এটাকে ব্যাকরণের ভাষায় সংক্ষেপে লিখতে V2 ব্যবহার করা হয়। আর যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম নিকটবর্তী অতীতকাল বোঝাতে ব্যবহার করা হয়, এইটার ক্ষেত্রে ব্যবহার করা হয় V3। অনেক সময় আমরা গ্রামাটিক্যাল বইগুলো V1, V2, V3, তো V1 এর বড় নাম হলো প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, V2 এর বড় নাম হলো পাস্ট ফর্ম অফ ভার্ব, V3 এর আসল নাম হলো পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। এই জন্য এই তিনটা ভার্বকে জি মনে রাখতে হয়। যে একজন একজন করে বলেন তো, ভার্বের তিনটা রূপ কি কি, নাম কি কি? V1 present tense, না, present form of verb. জি, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। V2 past form of verb. জি, V3 past past perfect form of verb. না, পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল Past ফর্ম অফ ভার্ব। participle form of verb. জি, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, ঠিক আছে। Verb. প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, জি পাস্ট ফর্ম অফ ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। জি, একজন বলেন। Present form of verb, ইয়া past form of verb, past participle form of verb. মাশাআল্লাহ, আর কেউ বলবেন? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, ফার্স্ট ফর্ম অফ ভার্ব, ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। মাশাআল্লাহ, চমৎকার, ফ্যান্টাস্টিক, ইউ আর রিয়েলি ডুইং গ্রেট, আপনারা অনেক ভালো করছেন। জি, আরেকজন বলেন। আর কেউ বলবেন না? Present form of verb, past form of verb, past participle form of verb. মাশাআল্লাহ, চমৎকার। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। প্রেজেন্ট ফর্ম দিয়ে বর্তমান সময়ে কাজটা হয় বোঝায়, পাস্ট ফর্ম দিয়ে অতীতকালে হয়েছিল বোঝায়, পাস্ট পার্টিসিপল ফর্মের বিভিন্ন ব্যবহার আছে, তার মধ্যে একটা কমন ব্যবহার হলো নিকটবর্তী অতীতকাল বোঝাতে ব্যবহার হয়। যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি, হি হ্যাজ কাম, সে এসেছে, দ্য ওয়ার্ক হ্যাজ অলরেডি ডান, এই যে ডান, এইভাবে কাজটা ইতিমধ্যে হয়ে গেছে, কোনো একটা কাজ হয়ে গেছে, সম্পন্ন হয়েছে নিকটবর্তী অতীতকালে, এরকম বোঝাতে আপনার কি ব্যবহার করা হয়, পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করা হয়। এছাড়াও এর আরো অনেক ব্যবহার আছে, আচ্ছা আমরা আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। এই তিনটা ভার্বকে মনে রাখায়, সেটা আমাদের বইয়ের মধ্যে 169 পেজে, না, 169 পেজে আছে এরকম, যে প্রেজেন্ট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে ডু, পাস্ট ফর্ম অফ ভার্ব ডিড, আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, এটা হচ্ছে ডান, ডু, ডিড, ডান, ইট, অ্যাট, ইটন, এটা আমাদের পড়া দেওয়া ছিল। আচ্ছা, এটা যেহেতু গত ক্লাসে পড়া, তাহলে আমরা বলেছিলাম V1 ডু, ডু, গো, ইট, এটা V2 হচ্ছে ডিড, ওয়েন্ট, অ্যাট, তারপর হচ্ছে ডান, গন, ইটন, অর্থাৎ ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, ইট, অ্যাট, ইটন, V1, V2, V3, ওই যে সিগা আর কি। ঠিক আছে? এই তিনটা কমপক্ষে সিগাকে মনে রাখতে হবে। পরবর্তী যেগুলো বলেছিলাম, মেইন স্ট্রাকচার হচ্ছে প্রথমে আসে সাবজেক্ট, সাবজেক্ট মানে কি ফাইল, আরবিতে ফেল আসে, দরাবা, জায়দান, আমরন, তাই তো? জি জি দরাবা, জাইদুন, আমরন। তো এই যে জাইদুন হচ্ছে ফাইলটা আসছে ফেলের পরে, তারপরে মাফুল। কিন্তু জি ইংরেজিতে ফাইলটা, যেটাকে ইংলিশে বলে সাবজেক্ট, সাবজেক্ট মানে কি ফাইল, যে কাজটা করে ইংরেজি ভাষায় ওই শব্দটা আসে সবার আগে, তারপরে কি কাজ করছে ওই কাজটা, যেটাকে ইংলিশে ভার্ব বলে, তারপরে আসে অবজেক্ট, মাফুলটা। হ্যাঁ, কাকে, কার উপরে ওই ক্রিয়ার বা ফাইলের ফেলটা কার উপরে পতিত হয়েছে, বা সাবজেক্টের ভার্বটা কার উপরে পতিত হয়েছে, ওইটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? তো এখন জি এইভাবে, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই। এখন কে খায়? আমি, এটা হলো সাবজেক্ট প্রথমে, তারপরে হচ্ছে কি করি, জি বা খাই, ইট, রাইস হচ্ছে আমি যে খাই, কি খাই, বা যে ভাত খাই, এই ভাতটা হচ্ছে আপনার বসতেছে কোথায়, অবজেক্টে যায়, জি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা হলো একদম কমন ইংরেজিতে, এই জি বাক্য বানানোর ক্ষেত্রে কমন কথা হলো এটা। Sir, জি স্যার। I
স্যার এই যে আই ইট, এই যে আই ইট রাইস, হ্যাঁ এখানে ইটটা বসবো না, জি ইজ কি এই জায়গায় ভার্বে এখানে সাবজেক্টে না ইজ অথবা অবজেক্টে? ইজ হলে আলাদা ব্যবহার আছে, এটা পরে দেখবো, আপনি আগে এইটুকু বোঝেন। হ্যাঁ, জি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইজ হইলে ওটা আলাদা টেন্সের ক্ষেত্রে। ইজ হ্যাঁ হইতে পারে, এখানে হবে না কেন? ওই যে 12 প্রকারে তো সাবজেক্ট এটার মধ্যে এখানে ইজ হইতে পারে, তখন ইজ তো আর হবে না। আয়ের সাথে কি ইজ হয়? জি না। আয়ের হয়। সাথে কি এম বসে? এম হ্যাঁ এইটা, আর আপনি এম হয়তো এম এর প্রশ্নটাই করতে এসেছিলেন, যে ইজ না হয়ে স্যার আই জি জি এম, আই এম ইট হলে তখন জি জি আবার এখানে হয়ে যাবে ইটিং। আই এম ইটিং, এটা আজকে আমাদের শেষের দিকে আসবে কন্টিনিউয়াস টেন্সে, আজকে এটা বুঝাই দিব একবার ম্যাজিকের মতো, আপনি বুঝবেন। তাহলে আই এম ইটিং রাইস এটা হবে, তখন আইটা হচ্ছে সাবজেক্ট, এম ইটিং এই পুরোটা হলো ভার্ব, আর রাইসটা হলো অবজেক্ট। ক্লিয়ার? এটা হচ্ছে মেইন ভার্বকে হেল্প করতে আসে বলে একে হেল্পিং ভার্ব বলা হয়। এখানে ওই কথাটা কাজে লাগবে, এটা পরে আমরা বুঝাবো। মেইন কথা যেটা বলতেছে মেইন স্ট্রাকচার, মানে কি তারকিব, মেইন তারকিবটা কি? ধরাবা জাইদুন আমরুন আরবিতে একটা মেইন তারকিব হলো ফেল আগে, তারপর ফাইল, তারপর মাফুল। আর ইংরেজির মেইন তারকিব হলো সাবজেক্ট আগে, অর্থাৎ ফাইলটা আগে, তারপর ফেল, তারপর মাফুল। এটুকু বুঝেছেন সবাই? Yes, জি sir. জি Yes, sir. আচ্ছা, একদম আরবির সাথে ভেঙে 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 বলতেছি। এখন এরপরে জি আপনারা আর কে কোথায় কি পাইতে পারেন আমার জানা নাই। সবাই চায় যে কেউ একজন যদি একটু সময় দিত, আমারে বুঝায় দিত, আমার কত বড় যে উপকার হইতো। কারণ আমি উপকার করার জন্য বসে আছি, কিন্তু উপকার জি, আচ্ছা, হয়তো বাড়তি কথা বন্ধ করি। টেন্সের ক্ষেত্রে জাযাকাল্লাহ বলছিলাম খাইর। যে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটার আবার প্রেজেন্ট টেন্স হচ্ছে যেটার দ্বারা বর্তমান কালে কাজ সম্পন্ন হয়, এইটা বোঝায়, এইটাই প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স বলতে কি, এমন একটা বাক্য যেই বাক্যের কাজ যেটা আছে, এই বাক্যের মধ্যে মূল অংশ হচ্ছে কাজটা। গত ক্লাসে আমরা দেখেছিলাম আই ইট রাইস, আই এট রাইস, আই উইল ইট রাইস। বর্তমানে, অতীতে, ভবিষ্যতে সব জায়গায় কর্তা এবং মাফুল ঠিক থাকে, পরিবর্তন হয় কার? সরি ফেলের। Clear. পরিবর্তন হয় Perfect. কার? সরি, ফেলের। এই ফেলের পরিবর্তনটার জন্য তা ফেল দিয়ে যদি অতীতকাল বোঝায়, তাহলে এটা হচ্ছে মানে বর্তমানে কালে কাজটা সম্পূর্ণ হচ্ছে বোঝায়, তাহলে হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স। আর ওই ফেলটা দিয়ে যদি কাজটা অতীতকালে সম্পূর্ণ হয়েছিল বোঝায়, তাহলে পাস্ট টেন্স। ফেলটা দিয়ে যদি কাজটা ভবিষ্যতে সম্পন্ন হবে বোঝায়, ক্রিয়ার কাজ ভবিষ্যৎকালে সম্পন্ন হবে। ক্রিয়ার কাজ মানে কাজটাই তো ক্রিয়া, ওই ক্রিয়াটা যদি বর্তমানে সংগঠিত হয় তাহলে প্রেজেন্ট টেন্স, ক্রিয়াটা যদি অতীতকালে সংগঠিত হয়েছিল তাহলে পাস্ট টেন্স, ক্রিয়াটা ভবিষ্যতে সংগঠিত হবে তাহলে কি ফিউচার টেন্স। এইটুকু তো বুঝছেন? আচ্ছা, জি জি স্যার। এর এরপরে আমরা বলছিলাম যে প্রত্যেকটা 4 প্রকার, অর্থাৎ বর্তমানে হোক, অতীতে হোক, ভবিষ্যতে হোক, কাজটা হয়তো সাধারণভাবে হবে, তখন তাকে বলা হয় ইনডিফিনিট। মানে মনে করেন আমি একজন শিক্ষক হিসেবে ইংলিশের ছাত্র, ইংলিশ পড়াই। এখন ইংলিশ পড়ানোটা একটা সাধারণ কাজ না? গতকালকেও পড়াইছি, আজকেও পড়াচ্ছি, হায়াতে বেঁচে থাকলে আগামীকালকেও পড়াবো। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, কাজটাকে সাধারণ না? যেটা অতীতেও হয়েছিল, বর্তমানে হয়, ভবিষ্যতেও হবে। এটা কিন্তু গতকালকে চমৎকার নকশা দিয়ে বুঝাইছিলাম, মনে আছে কিনা? না মনে থাকলে আরো ভালো। আচ্ছা, তাহলে ইনডিফিনিট বলতে সাধারণ অভ্যাসগত ভাবে আমরা বর্তমানে যে কাজগুলো করি এটা প্রেজেন্ট ইনডিফিনিট। সাধারণ ভাবে অতীতে কোনো একটা কাজ করেছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট। সাধারণ ভাবে ভবিষ্যতে একটা কাজ করব, আমি ঢাকা যাব, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে একটা সেমিনার করব, ইনশাল্লাহ আমরা এইটা করব ওইটা করব, সাধারণ ভাবে ভবিষ্যতে কোনো একটা কাজ হবে, এটা হলো ফিউচার ইনডিফিনিট। ক্লিয়ার? ইনডিফিনিট মানে জি সাধারণ অভ্যাসগত কাজ, সেটা বর্তমানে হলে প্রেজেন্ট ইনডিফিনিট, অতীতকালে হয়েছিল পাস্ট ইনডিফিনিট, ভবিষ্যতে হবে ফিউচার ইনডিফিনিট। ক্লিয়ার? জি কন্টিনিউয়াস মানে হচ্ছে ঘটমান, চলমান। বর্তমানে কোনো একটা কাজ ঘটমান আছে, এটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনছেন, আব্দুর রহমান লিখছে, মনে করেন আপনাদের ভাবি রান্না করছে, অমুকে খাচ্ছে। এই কাজগুলো কেমন বলেন তো, বর্তমানে চলমান কিনা? জি
এই বর্তমানে চলমান কাজগুলোকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আপনাদের মনে আছে কিনা প্রেজেন্ট গতকালকে 9:30টার সময় আমি আপনাদেরকে পড়াচ্ছিলাম, টেন্স পড়াচ্ছিলাম, যখন আমি আপনাদেরকে টেন্স পড়াচ্ছিলাম, তাহলে বলেন তো গতকাল রাতে আমি আপনাদেরকে টেন্স পড়াচ্ছিলাম, এটা অতীতকালে চলমান কোনো কাজ কিনা? জি Yes, sir. Yes, sir. এরকম চলমান কাজগুলোকে যদি বর্তমানে চলমান হয়, বাক্যটা দেখে যদি বোঝা যায় এটা বর্তমানে চলমান একটা কাজ। যেমন বললাম যে আমার ছেলে এখন বই লিখছে, তাহলে আপনি এটার দ্বারা কি বুঝলেন? আমার ছেলে আব্দুল্লাহ এখন কি করতেছে বলেন? লিখতেছে। তার লেখা কাজটাকে চলমান কিনা? জি জি, স্যার। চলমান এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে হালে ইস্তেমরারি, যেটা আরবিতে নাই। আরবিতে আছে শুধু মাজি ইস্তেমরারি, কিন্তু এই কন্টিনিউয়াস মানে ইস্তেমরারি, কন্টিনিউয়াস মানে ইস্তেমরারি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হালে ইস্তেমরারি, পাস্ট কন্টিনিউয়াস মানে মাঝে ইস্তেমরারি, আর এই যে ফিউচার কন্টিনিউয়াস মানে মুস্তাকবিলে ইস্তেমরারি। এখন আরবিতে তো আছে শুধুমাত্র মাঝে ইস্তেমরারি, হালে ইস্তেমরারি আর মুস্তাকবিলে ইস্তেমরারি তো নাই নাই নাই। ওটা আরবি ভাষা বুঝাইতে অতটুকু লাগে না, কিন্তু বাংলাতে এটা লাগে। বুঝতে পারতেছেন? তো এইভাবে ওই যে পরিপূর্ণ বোঝানো যাবে না, যতটুকু বোঝানো যায়। তাহলে ইনডিফিনিট মানে সাধারণ মুতলাক ভাবে কোনো কাজ, কন্টিনিউয়াস মানে ইস্তেমরারি ভাবে হওয়া, পারফেক্ট। আর পারফেক্ট বলতে কি বোঝায়? পারফেক্ট বলতে কোনো একটা ঘটনা পরিপূর্ণভাবে ঘটে গেছে। এখানে প্রেজেন্ট পারফেক্টটা হয় মূলত মাঝি করিবের ক্ষেত্রে। মাঝে করিব যেটা, এটাই ইংলিশে এসে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায়। কিরকম? আমি বললাম যে আপনারা কি বুঝেছেন? আপনারা বললেন যে স্যার বুঝেছি। স্যার আমি বুঝেছি। আপনার বোঝা কাজটা কি এখনো বাকি আছে? বুঝতেছেন না সাধারণ বিষয়, নাকি অলরেডি বোঝা হয়ে গেছে? আমি বলার পরে Already আপনার অলরেডি বোঝা অলরেডি বোঝা হয়ে গেছে। এই অলরেডি বোঝা হয়েছে কখন বুঝছেন? অনেক আগে এখন বুঝেছিলাম না একটু বুঝেছি, এখন বুঝছি কিছুক্ষণ আগে। এখন কিছুক্ষণ আগে, একটু জি আগে, জি মাঝে করিবে, এইটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট। এই দেখো তো আব্দুর রহমান এসেছে কিনা? জি স্যার, আব্দুর রহমান এসেছে। আব্দুর রহমান কখন আসছে? কিছুক্ষণ আগে। প্রেজেন্ট এখনই। একটা যদি বলেন যে আব্দুর রহমান গতকাল এসেছিল, সাধারণভাবে জি অতীতকালে এসেছিল, এটা হলো পাস্ট ইনডিফিনিট। আর আব্দুর রহমান এসেছে, এসেছিল আর এসেছে দুটো কি এক কথা? No, sir. জি না গতকালকে আপনাদের টেন্স বুঝিয়েছিলাম, আর এখন আপনাদেরকে টেন্স আবার নতুন করে বুঝালাম। বুঝিয়েছিলাম আর বুঝালাম দুটো কি এক? No, sir. জি না বুঝিয়েছিলাম, বুঝিয়েছিলাম এটা হলো পাস্ট ইনডিফিনিট। আচ্ছা মিউট করে ফেলেন স্যার, কারণ এখানে যেন দুইটা ডিভাইসের কারণে রিপিট হচ্ছে। বুঝিয়েছিলাম, স্যার, এইটা এরকম যদি হয় তাহলে পাস্ট ইনডিফিনিট, এটা মিউট করে ফেলেন। আর স্যার, বুঝিয়েছি। স্যার, জি ফিউচার স্যার। ফিউচার পারফেক্ট হলে স্যার উচ্চারণটা জি, কেমন হবে? অর্থটা কোনটা? ফিউচার পারফেক্ট যদি ফিউচার ভাই আমি তো পারফেক্ট। এখনো যাইনি, প্রেজেন্ট পারফেক্টটা বুঝেন। ফিউচার পারফেক্ট এবং পাস্ট পারফেক্টের মধ্যে গন্ডগোল আছে। এই গন্ডগোলটা না বুঝালে পরে আবার মাথা আওলা যাবে, এটা আস্তে আস্তে যাব। জি প্রেজেন্ট পারফেক্টটা বুঝেন, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট। ওই যে বললাম আরবিতে আসি কি মাঝে করিব, খেয়েছি গিয়েছি জি নাকি? জি স্যার। জি এখন হচ্ছে মাঝে করিবের একটা বাংলা অর্থ উঠান তো, সিগা দিয়ে একটা বাংলা অর্থ উঠান। কদ ফাআলা, সে কদ করেছে। ফালা। আচ্ছা কদ ফালা, তাহলে ইয়া কি উঠবে? সে আহ, সেই করেছে। সে করেছে, সে তাই করেছে। তো? সে করেছে, জি স্যার। তার মানে কি কাজটা এই নিকটবর্তী অতীতকালে করেছে কিনা? ইয়েস জি স্যার। জি এখন কথা হলো যে যখন সে নিকটতম অতীতকালে করেছে, ওইটাই এখানে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করেছে, এই একটু আগে করছে। জি আপনি কি করেছেন? ইয়েস স্যার, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা ইতিমধ্যে করে ফেলেছি। এই যে নিকটবর্তী জি অতীত, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আরবিতে বুঝাইতেছি বাক্যটারে মাঝে করিব দিয়া, ইংলিশে এসে হয়ে যেতেছে প্রেজেন্ট পারফেক্ট। বুঝতেছেন? জি জি স্যার। পাস্ট present, পারফেক্টের ক্ষেত্রে একটা কথা আছে। পাস্ট পারফেক্ট কে? পাস্ট পারফেক্টে মনে করেন অতীতকালে একটা ঘটনা, মনে করেন এটা সময়ের স্রোত দ্বারা, এটা হচ্ছে একটা বর্তমান সময়ের খুঁটি। অতীতকালে দুইটা ঘটনা ঘটছিল। অতীতকালে কয়টা ঘটনা ঘটছিল? দুইটা দুইটা কথা।
দুইটা ঘটনা, আর সময় যেহেতু এইদিকে, এই ঘটনার নাম দিলাম মনে করেন পি, এটার নাম দিলাম মনে করেন এম। হয়তো ঘটনা আগে কোনটা ঘটছে? পি। পি। পি আগে ঘটছে, কারণ সময় তো এই দিক থেকে যাচ্ছে, বাম দিক থেকে ডান দিকে, তাহলে পিটা আগে ঘটছে না? যেই জি ঘটনাটা এইরকম, যদি এমন একটা বাক্য থাকে যেই বাক্যের মধ্যে দুটো কাজ একসাথে থাকে, আমি ভাত খাই একটা কাজ, বা আমি ভাত খেয়েছিলাম একটা কাজ, আর আব্দুর রহমান এসেছিল আরেকটা কাজ, ঠিক কিনা? আমি খেয়েছিলাম, আব্দুর রহমান এসেছিল। এখন এই দুটা কাজকে একটা বাক্যে ফেলে ফেলবো। আমি ভাত খাওয়ার আগে আব্দুর রহমান এসেছিল, বা আমি ভাত খাওয়ার পরে আব্দুর রহমান এসেছিল। এই যে আগে পরে যদি দুটো কাজকে একটা বাক্যে ঢুকায় দেওয়া হয়, তখন যেই কাজটা আগে হয়েছিল ওই কাজটা পাস্ট পারফেক্ট হবে। খালি এতটুকু বোঝেন, প্রত্যেকটার আবার কি স্ট্রাকচার আছে, বানানোর নিয়ম নীতি আছে, এগুলো পরে। আগে যদি জিনিসগুলো আপনি নাই বুঝেন, তখন বাক্যটা কোন তরকিবে ফেলাবেন, কোন স্ট্রাকচারে ফেলাবেন, কোন স্টাইলে ফেলাবেন, এটা বুঝবেন না। একটা হচ্ছে ওই যে বলছিলাম, আপনার যদি আমার এই ক্লাস না করেন, ইংরেজি শেখার বা যে কোনো ভাষা শেখার সবচেয়ে ভালো পদ্ধতি আপনি শুনবেন, অনেক শুনবেন, তো হয়ে যাবে। কিন্তু ওই সইতে 2 বছর লাগবে। কিন্তু আপনি যদি আমার স্ট্রাকচার গুলো বুঝে শুনে, আপনি যখন শুনবেন, বুঝে শুনে একটা বই পড়বেন, বুঝে শুনে অ্যাপ্লাই করে কথা বলবেন, তখন দেখবেন যে আপনি একদম একুরেটলি কথা বলতে পারতেছেন। আমি বুঝাইতে পারছি কিনা? স্যার আবার জি একটু রিপিট করলে ভালো হয়। পাস্ট আচ্ছা, পারফেক্ট। পাস্ট পারফেক্ট। সহজ কথায়, যে অতীতকালে দুইটা ঘটনা ঘটছিল একসাথে। আমি ভাত খাওয়ার আগে আব্দুর রহমান এসেছিল, বা আমি ভাত খাওয়ার পরে আব্দুর রহমান এসেছিল। কাজ কয়টা? একটা হলো আমি ভাত দুইটা। খেয়েছিলাম, দুই। আর আব্দুর রহমান এসেছিল। দুইটা কাজকে একসাথে জোড়া লাগাই দিলাম। বুঝতে পারতেছেন? আমি জি আপনাদেরকে টেন্স বোঝানোর আগে আহ ওই টু বি ভার্ব শিখিয়েছিলাম। আর এটা হচ্ছে টেন্স বুঝিয়েছিলাম, টু বি ভার্ব শিখিয়েছিলাম। কাজ কয়টা? দুইটা। দুইটা কাজের জি মধ্যে যেই কাজটা আমার বাক্যের মধ্যে বুঝবো যে আগে, মনে করেন বিফোর মানে কি? বিফোর মনে আছে? আগে। বিফোর। ওকে। বিফোর মানে আগে। বিফোর মানে কি? আগে। আগে। বিফোর মানে আগে। যেই মনে করেন এই বিফোর দিয়ে একটা শব্দ, যে অমুক কাজটা করেছে অমুকের আগে, তো অমুক কাজের আগে, এই বিফোরের আগে একটা বাক্যর অংশ হবে, বিফোরের পরে একটা বাক্য অংশ হবে। বুঝতেছেন? অথবা যদি জি আফটার ব্যবহার করি, মানে অমুকে কাজের পরে তমুক কাজ হইছে, আফটার। জি এই আফটারের আগে একটা বাক্যের জুজ হবে, আর আফটারের পরে আরেকটা জি। পরে আরেকটা হবে। এখন মনে করেন জি এই যে আমার প্রথমে কোন কাজটা হয়েছে, পি না এম? জি পি পি। পি। ফার্স্ট পারফেক্ট। এই বিফোরের জি আগে বসবে পি, পাস্ট পারফেক্ট, সরি পি। জি বিফোরের আগে বসবে পি, আর বিফোরের পরে বসবে এম। আর জি আফটার না, আফটার মানে পরে, এই আফটারের পরে বসবে পি, আর আফটারের আগে বসবে এম। এইটাই হলো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের সহজ কথা হলো, এটা অনেক জটিল হয়ে গেছে, আমি আফটার এত জটিলে বই না, এত জটিলে না যাই, সহজ কথা বুঝেন। এটা একটা সময়ের স্রোত ধারা, এটা বর্তমান সময়ের খুঁটি। অতীতকালে দুটো ঘটনা ঘটেছিল। এই দুটো জি ঘটনার মধ্যে যেই ঘটনাটা আগে ঘটছিল, ওই ঘটনাটাকে বর্ণনা দেব হচ্ছে পাস্ট পারফেক্ট হিসেবে, বা ওই ঘটনাটা চিহ্নিত হবে পাস্ট পারফেক্ট হিসেবে। বুঝাইতে পারছি কিনা? জি জি স্যার। এতটুকু মাথায় রাখেন, পরে তো আরো আসবে, পরে আরো ডিটেলস আলোচনা আসবে, এতটুকু মাথায় রাখেন। এইটুকু বুঝছেন কিনা? এই জি জন্য বুঝছি বললাম, স্যার। যে ওই আমি তো এখন বুঝাইতেছি প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিটে। আপনি যদি ফিউচার ইনডিফিনিটে চলে যান তাহলে বিপদ। একটা বুঝাবো, ব্রেন থাকবে জি আরেক জি জায়গায়, পরে এটাও বুঝবেন না, ওইটাও বুঝবেন না। আচ্ছা, জি এইটা হলো পাস্ট পারফেক্টের একটা রূপ। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আরেকটা কথা আছে, একটা নির্দিষ্ট সময় ধরে। মনে করেন আমি বললাম যে গতকালকে আপনাকে 2 ঘন্টা ধরে আপনাদেরকে টেন্স বুঝিয়েছিলাম। গতকালকে 2 ঘন্টা ধরে টেন্স বুঝিয়েছিলাম। কতক্ষণ সময় ধরে গতকালকে টেন্স দু বুঝিয়েছিলাম?
মনে করেন 2 ঘন্টা আগে শুরু করেছিলাম, বোঝানো শুরু করছিলাম 2 আওয়ার, এইচ দিয়ে আওয়ার বুঝাচ্ছি। 2 ঘন্টা আগে কাজ শুরু করেছিলাম এবং 2 ঘন্টা পরে যে কাজটা শেষ করছিলাম, নাকি? জি এইরকম ইয়াগুলোকে যদি একটা নির্দিষ্ট সময় ধরে অতীতকালে কোনো একটা কাজ সম্পন্ন হয়েছিল, ওটারও পাস্ট পারফেক্ট বলে। পাস্ট পারফেক্টের সংজ্ঞা কয়টা? দুইটা। দুইটা। একটা হচ্ছে অতীতকালে দুইটা ঘটনা একই বাক্যের মধ্যে একসাথে ঘটেছিল, তার মধ্যে থেকে যেটা আগে হয়েছিল ওইটা পাস্ট পারফেক্ট। অথবা কোনো একটা কাজ আর যেটা অতীতকালে কাজকে একটা নির্দিষ্ট সময় ধরে ঘটানো হয়েছিল বুঝায়, তাহলে ওই বাক্যে এটা হবে জি পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? জি জি অনেকের হয়তো কঠিন লাগতে পারে, কোনো সমস্যা নাই, এই ভিডিওগুলো বারবার দেখবেন, সারা জীবনের জন্য টেন্স ক্লিয়ার জি হয়ে যাবে। আমি আপনাকে যত সুন্দরভাবে টেন্স বুঝাইতে পারবো, বাংলাদেশে খুব কম জন এইভাবে বুঝাইতে পারবে। 2-3টা ক্লাসের মধ্যে আপনার আজীবনের জন্য টেন্স বোঝা হয়ে যাবে। ঠিক আছে, এইটা জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। ইসাআদাত বা জুরে বা জুনিস তানা বকশাত খোদায় বকশিন্দা, এটা আমার নিজস্ব কোনো কারিশমা না, আল্লাহ তাআলা ফজল ও কম, ভালো বুঝাতে পারি। তো আপনি অন্তত এই টেন্স আমার কাছে যেভাবে বুঝবেন, খুব কমের কাছে এমন ভাবে বুঝায়, ইনডিফিনিট বুঝাইতে বুঝাইতে প্রেজেন্ট ইনডিফিনিট বুঝাইতে বুঝায় বা প্রেজেন্ট ইনডিফিনিটের পরে পাস্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, একটা সেক্টর বুঝে আরেকটা আস্তে আস্তে আগেরটা ভুলে যাবেন। আর আমি আপনাকে জি হাতে, ওই যে বলে যে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিল, আমরা ওদেরকে হাতে মারবো, ভাতে মারবো, পানিতে মারবো। তো আমি আপনাকে হাত দিয়ে, হাতের নকশা দিয়ে, ডায়াগ্রাম দিয়ে, স্ট্রাকচার দিয়ে, কথা দিয়ে এমন ভাবে বুঝাবো যে আপনি বুঝতে বাধ্য হবেন। যে একজন হাত উঠাইছেন, বলেন ভাই। আরিফুল হক ভাই, জি বলেন। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? স্যার এটা আউট অফ সাবজেক্ট, মনে হলো যে আপনার জন্য প্রয়োজন বা আপনি জানতে ইচ্ছুক হবেন এই জন্য বলছি। ময়মনসিংহ মার্কাজের যে হাফিজউদ্দিন স্যার, জি। উনি ইন্তেকাল করেছেন। না, আচ্ছা বাকি মেসেজ পাঠানো হয়েছে, কখন জানা যায় এটা জানানোর জন্য, জানতে পারলে ইনশাল্লাহ আমি, অথবা আপনি যদি জানতে পারেন তাহলে এটা জানালে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার জানা নাই। ময়মনসিংহে তো ওইভাবে অ্যাক্টিভ না, ময়মনসিংহ গ্রুপ গুলোতে। আচ্ছা, জানলে জানাবো ইনশাল্লাহ। আপু অ্যাক্টিভ কোন আছে, আপু হাফিজুদ্দিন মেসেজ স্যার? পাঠিয়েছেন, জানতে পারলে ইনশাল্লাহ আপনাকে জানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আল্লাহ। স্যার কোন হাফিজুদ্দিন স্যার? আচ্ছা, আমরা হ্যালো ইয়া করি, দোয়া স্যার। করি আপাতত, হ্যাঁ, এই দিয়ে ফোকাস দিই। হ্যাঁ। আচ্ছা। কোন জি হাফিজুদ্দিন স্যার জানলে ভালো হতো। কৃষি হ্যাঁ। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ছিলেন আর কি, ময়মনসিংহের মুরব্বী তবলিগের জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হাফিজউদ্দিন স্যার। হুম। পারফেক্ট প্রেজেন্ট আল্লাহ হজরতের কন্টিনিউয়াস। মাধ্যমকে দারাজ করে। আচ্ছা আসেন, আমরা ইয়াটাকে একটু ইয়া করি। আচ্ছা, প্রত্যেকের জায়গা জায়গা থেকে অবশ্যই অনেক বেশি দোয়া করবে নাকি, ঠিক আছে? আচ্ছা, যেটাতে ছিলাম, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, আর এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে ঘটনা যেটা ঘটতেছে, এটা হচ্ছে, এটা একটা বর্তমান সময়ের কি খুঁটি। এখন মানে সরি, সময়ের স্রোত দ্বারা এটা হচ্ছে বর্তমান সময়ের খুঁটি। ভবিষ্যতে দুইটা কাজ একসাথে সংঘটিত হবে। ভবিষ্যতে দুটো কাজ যদি একসাথে সংঘটিত হয়, তার মধ্যে থেকে যেই কাজটা আগে সংঘটিত হয়েছিল ওইটা হবে ফিউচার পারফেক্ট। যেমন আব্দুর রহমান, আপনাদের ক্লাস শুরু করার আগে আমি খাবার খেয়েছিলাম। আপনাদের ক্লাস শুরু করার আগে আমি খাবার খেয়েছিলাম, ক্লাসটা শুরু করছিলাম এখন থেকে না করে হলো 20 মিনিট আগে, খাবার খেয়েছিলাম 25 মিনিট আগে। দুটাই অতীতকালের কাজ কিনা? জি জি দুটো স্যার। অতীতকালের কাজকে যখন একসাথে বোঝাচ্ছি, তখন আমার কোন কাজটা আগে হয়েছিল? কোন কাজটা? আপনাদের ক্লাস শুরু করার খাবার আগেই আমি কি করেছিলাম? পেয়েছিলেন। খাবার খেয়েছিলেন। খাবার খেয়েছিলাম। এই যে আমি আহ, আরে বাবা, জাস্ট 1 মিনিট। আচ্ছা, যেটা বলতেছিলাম, যে আমি অতীতকালের, জাস্ট 1 মিনিট, একটু একজনের কল আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ বলো।
আচ্ছা, আমরা আবার একটু মনোযোগ নিয়ে আসি, হ্যাঁ। সবাই একটু বুক ভরে নিঃশ্বাস নেই এবং নিঃশ্বাস ছাড়ি আর কি, এটাকে ব্রিদ ইন ব্রিদ আউট বলে। কয়েকটা আহ, ঘটনার কারণে সব সিকোয়েন্সটা একটু চেঞ্জ হয়ে গেছে। কেউ শুয়ে থাকলে বসে পড়েন, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ জিনিস যাচ্ছে। এইটা বুঝলে সারা জীবনের জন্য আপনার ইংরেজি শেখার ইয়াটা আর একটু আগায় যাবে আর কি। ঠিক আছে, তো এখন জি। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট হলো বর্তমান কালে কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে, নিকটতম অতীতে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। অতীতকালে দুটো কাজের মধ্যে কোনো একটা কাজ হয়েছিল, যেটা আগে হয়েছিল ওটা পাস্ট পারফেক্ট। কোনোভাবে ভবিষ্যতে দুটো কাজের মধ্যে যেটা একসাথে হওয়ার কাজের মধ্যে যেটা আগে হবে এটা ফিউচার পারফেক্ট। অথবা অতীতকালে একটা কাজ একটা নির্দিষ্ট সময় ধরে হয়েছিল, এটা পাস্ট পারফেক্ট। অথবা ভবিষ্যৎকালে একটা সময় ধরে নির্দিষ্ট সময় ধরে একটা কাজ হয়েছিল, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াস কি, কথাটা দেখেই বুঝতে পারছি। পারফেক্ট মানে কি, পরিপূর্ণ হওয়া। কন্টিনিউয়াস মানে চলমান। কোনো একটা কাজ, চলমান। কোনো একটা কাজ আহ পরিপূর্ণ হওয়ার পর, মানে কিছু অংশ পরিপূর্ণ হয়েছে, হওয়ার পরেও কাজটা চলমান আছে। কোনো একটা অংশ সম্পূর্ণ হয়েছে, হওয়ার পরে চলমান। যেমন মনে করেন আমি আপনাকে 1 ঘন্টা ধরে পড়াচ্ছি। কতক্ষণ পড়াচ্ছি? 1 ঘন্টা। ঘন্টা যাবত 1 ঘন্টা যাবত। এখন এক পড়াটা কি ঘন্টা এখন শেষ হয়ে গেছে না চলমান আছে? চলমান। চলমান আছে। চলমান আছে। যদি বলতাম 1 ঘন্টা ধরে আপনাকে পড়িয়েছি, মানে পড়াটা শেষ হয়ে গেছে, তাহলে হয়তো প্রেজেন্ট পারফেক্ট। আর মনে করেন বলতেছি যে আমি 1 ঘন্টা ধরে পড়াচ্ছি, 1 ঘন্টা এই সময় পর্যন্ত কমপ্লিট হয়েছে, 1 ঘন্টা হয়েছে, হওয়ার পরেও কাজটা এখনো কেমন আছে? চলমান। চলমান। এই যে 1 ঘন্টা হয়ে গেছে, আমরা বললাম না একটু আগে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে হওয়া কাজকে পারফেক্ট বলে। যেহেতু 1 ঘন্টা হয়েছে, এই 1 ঘন্টা হলো পারফেক্ট, মানে 1 ঘন্টার কাজ সংগঠিত হয়েছে। এরপরেও চলমান আছে, এই জন্য কন্টিনিউয়াস। এই দুটা মিলে পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? জি। বর্তমানে কোনো কাজের কিছু অংশ সম্পন্ন হয়েছে, এরপরে কাজটা চলমান আছে, এটাকে বলে পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতকালে কোনো একটা কাজের কিছু অংশ সম্পন্ন হওয়ার পরেও কাজটা চলমান ছিল, ওটাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভবিষ্যৎকালে কোনো একটা কাজের কিছু অংশ সম্পন্ন হয়েছে, হওয়ার পরেও কাজটা চলমান থাকবে, এটাকে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? জি। কে কে বুঝেন নাই? কেউ বুঝেন না এরকম আছেন? না বুঝলেও সমস্যা নাই, সামনে যখন ব্যবহার আসবে তখন ইনশাল্লাহ বুঝে যাবেন। এইটা ছিল আমাদের গত ক্লাসের মূল মনে অংশ। থাকে না। হ্যাঁ, মনে থাকে না, হ্যাঁ, এটা তো মনে রাখারও দরকারও নাই। আপনার মনে রাখার দরকার নেই, জাস্ট বুঝার জন্য একটু ইয়া। আর মনে জি। রাখার জন্য হচ্ছে আমাদের বইয়ের 75-76 পেজে মনে হয় আছে, বিস্তারিত ডিটেলস দেওয়া আছে, একটু ইয়া করে নেবেন। হাতে যেটা বলেছি ওইটা দেখবেন। গতকালকের ক্লাসের মধ্যে যে নকশা আকারে যেটা বুঝিয়েছিলাম, এটা একটু দেখলে হয়ে যাবে আর কি। আচ্ছা, আসেন আজকের পড়াটা আমরা দেখি। খুবই সিম্পল ভাবে এখন ওই জিনিসগুলোকে ভেঙে ভেঙে বুঝিয়ে বলবো, মনে না থাকতে চাইলেও মনে থাকবে ইনশাল্লাহ। দেখেন কত সহজ। ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট বলতে কি বোঝায়? ইনডিফিনিট বলতে সাধারণভাবে, ইনডিফিনিট কথা মানে সাধারণ, সিম্পল, সাধারণভাবে সম্পন্ন হওয়া কোনো কাজকে বোঝায়। ইনডিফিনিট মানে কি? ইনডিফিনিটের সাধারণ। আরেক নাম কি? সিম্পল। সিম্পল। সিম্পল সিম্পল। মানে কি? সাধারণ। সাধারণভাবে কোনো একটা কাজ সম্পন্ন হয়, এটাকে ইনডিফিনিট টেন্স বলে। এখন এই সেটা সাধারণভাবে কোন কোন জামানায় হইতে পারে বলেন তো? এটা অতীতে হইতে পারে, বর্তমানে বর্তমানে হইতে পাস্ট, পারে, অতীতে হইতে পারে, ভবিষ্যতে হইতে পারে। ভবিষ্যতে হইতে পারে। জি। একটা জিনিস পাস্ট, প্রেজেন্ট। ফিউচার, তিনটা জি। কালেতে হতে পারে। তাহলে সাধারণভাবে যদি বর্তমানে হয় এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলে। সাধারণভাবে যদি অতীতকালে হয়েছিল বোঝায় তাহলে পাস্ট ইনডিফিনিট।
সাধারণভাবে ভবিষ্যতে হবে ফিউচার ইনডিফিনিট, এইটুকু কে বুঝেন নাই বলেন? সবাই বুঝেছেন? হ্যাঁ না বললেন? ইয়েস স্যার। স্যার বুঝেছি স্যার, জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে জানি যে 12 প্রকার টেন্স, তার মধ্যে থেকে এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, যেটা ইতিমধ্যে আমাদের ব্রেনে মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো এদেরকে একত্রে জি। শেখার কারণ হচ্ছে যাতে সহজে মনে রাখা যায়। প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটের মূল মূল বিষয়গুলো কোথায় মিল আছে আর কোথায় অমিলের কারণে এটা প্রেজেন্ট পাস্ট ফিউচার, এটা যাতে বুঝে আমি মনে রাখতে পারি, তার জন্যই মূলত একসাথে শেখানো। আচ্ছা চলেন। আচ্ছা, সেটা হচ্ছে কোনো কাজ বর্তমান কালে সাধারণভাবে সম্পন্ন হয় বুঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমান কাল বলে। কিভাবে বাক্য বানাবো? তারকিবটা কি? তারকিবটা হচ্ছে যে কোনো একটা বাক্যে যে কাজটা সম্পন্ন করে সাবজেক্ট তাকে শুরুতে রাখবো, যেহেতু আমাদের বাক্যের মূল অংশে। ভার্বের ক্ষেত্রে তো ভার্বের 3টা রূপ আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। ভার্বের যে প্রেজেন্ট ফর্ম যেটা আছে 1 নম্বরটা V1টা, এরপরে সেটা বসাবো, এরপরে অবজেক্ট বসাবো মাফুলটা, এরপরে যদি বাড়তি এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ থাকে তাহলে ওই মানে মুতাল্লেক আরো কিছু যদি থাকে সেটাকে অ্যাড করে দেব। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, মানে ওখানে আমি ভাত খাই। আই, খাওয়ার ইংরেজি কে? ইট। কে খায়? আমি খাই। আই ইট রাইস। এখন এখানে যখন হি দিয়ে বলতেছি তখন এখানে একটা কথা আছে, হি ইটস রাইস। এটা এসটা কেন হয়েছে এটা একটু পরে বুঝাবো। হি ইটস রাইস, সে ভাত খায়। তাহলে এতটুকু বোঝেন, হি তো সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে মাফুল। আচ্ছা, এটা তো বুঝছেন নাকি মোটামুটি? স্ট্রাকচারটা নিয়ে আমরা একটু পরে আবার কথা বলবো। এছাড়াও চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায়, মানুষ মরণশীল, এগুলোকে পরিবর্তনশীল না চিরন্তন সত্য? চিরন্তন সত্য। চিরন্তন সত্য যে বাক্যগুলো আছে এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট। মানুষের সাধারণ যে অভ্যাসগত যে কাজগুলো আছে, সকালে উঠে আমি হাঁটি, আমি ছাত্রদেরকে ইংলিশ পড়াই, অভ্যাসগত যে কাজগুলো আছে, আমরা ডান হাতে ভাত খাই, এই জাতীয় যে অভ্যাসগত কাজগুলো আছে এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট। নিকট ভবিষ্যৎ হলেও অনেক সময় প্রেজেন্ট ইনডিফিনিট হয়। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। দ্য এক্সামিনেশন বিগিনস টুমোরো, আগামীকাল পরীক্ষা শুরু হবে। এখন এখানে এই আগামীকালটা নিকট ভবিষ্যৎ এই হিসাবে এখানে ইনডিফিনিট হয়েছে, কখনো কখনো হয়, খুব কম। আচ্ছা, তাহলে আমরা ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট কি? স্বাভাবিকভাবে কোনো কাজ অতীতকালে সাধারণভাবে সম্পন্ন হয়েছিল বুঝালে তাকে পাস্ট ইনডিফিনিট বলে। বাক্য গঠনের নীতি আগের মতোই, খালি পার্থক্য কোথায়? আগেরটা ছিল যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট তাই এখানে বাক্য প্রেজেন্ট ফর্ম হইতো ভার্বের, আর এটা যদি পাস্ট ইনডিফিনিট তাই মূল ভার্বের, দেখেন কথাটা, মূল ভার্বের পাস্ট ফর্ম হয়। মূল ভার্বের পাস্ট ফর্ম মানে V2টা হয়, বুঝতেছেন? ডু এর এটা হচ্ছে ডিড, ইটের এট, আগে ছিল হি ইট রাইস মানে ইটস হবে, আর এখন হচ্ছে হি এট রাইস বা আই এট রাইস, ইট এট ইটন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আপনার ফিউচারের ক্ষেত্রে কোনো কাজ ভবিষ্যৎকালে সাধারণভাবে সম্পন্ন হবে বুঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স বলে। ভবিষ্যৎকালে সাধারণভাবে হবে সাবজেক্ট শ্যাল বা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট যেটা ছিল হুবহু সেটাই, খালি ওই ভার্বের শুরুতে মুস্তাকবেলের আলামত, ভবিষ্যৎকালের আলামত হিসেবে একটা উইল বসাবো। কি বসাবো? আই ইট রাইসের জায়গায় আই উইল ইট রাইস। আই ইট রাইস, আমি ভাত খাই। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আই গো টু মার্কেট, আমি মার্কেটে যাই। আই উইল গো টু মার্কেট, আমি মার্কেটে যাব। একটা উইল লাগলে, উইল হচ্ছে মুস্তাকবেলের আলামত, ভবিষ্যৎকালের চিহ্ন। তো কোথাও উইল পাইলে সেটাকে কি বুঝবো? কোন সময়কে দালালত করতেছে? আমি বুঝাইতে পারছি কিনা?
আচ্ছা, অনেকে এখন মেইন ঘটনাটা কি ঘটতেছে, আমরা তিনটাকে যদি কম্পেয়ার করি, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, মনে করেন তিনটাকে একসাথে রাখলাম, দেখলাম প্রত্যেকের সাবজেক্ট মনে করেন একই, এটাও আই, অবজেক্টও একই, মনে করেন রাইস, এটাতে কি হবে ইট, ভার্বের V1 ইট, এটাতে কি হবে ইটের অতীতকালের রূপ কি বলেন তো, V2 অ্যাট, এটাতে কি হবে উইল ইট, উইলটা আসতেছে মুস্তাকবেলের জন্য শুধু আলামত হিসেবে যে এটা ভবিষ্যতে, ঠিক আছে, উইল ইট। দেন কত স্টাইলে বুঝাইতেছি, কথা দিয়ে বুঝাইতেছি, স্ট্রাকচার দিয়ে স্যার বুঝাইতেছি। জি স্যার। ইটন হইব না ভবিষ্যতে? না রে ভাই, ভবিষ্যতে ওই ইটনের ব্যবহার আলাদা, এখন যেটা বুঝায় এটা বুঝায়। ইনডিফিনিটের সময় প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে V1 মেইন ভার্ব যেটা ইট, V2 হচ্ছে পাস্ট ইনডিফিনিটের সময় V2 এট, আর ফিউচার ইনডিফিনিটের জন্য শুধু ওই প্রেজেন্ট ইনডিফিনিটের মতোই খালি একটা উইল আসবে। ক্লিয়ার? এটা হচ্ছে ইনডিফিনিট, ওই ইটন আসবে হচ্ছে পারফেক্ট টেন্সের সময়, আলাদা আলাদা। এখানে একটা জিনিস বোঝেন, ভার্বের রূপ আছে কয়টা? কয়টা? তিনটা। 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 আর টেন্স আছে কয়টা? 12টা। 12টা। কাহিনী বুঝছেন? তিনটার রূপ দিয়ে যদি 12টা টেন্স বোঝানো হয়, তাহলে একটা বারবার রিপিট আসবে কিনা, একাধিকবার আসবে কিনা? স্যার। আসবে, আসবে, আসবে যে এটা বুঝেন তো নাকি? এই যে এখানে আসছে, এখানে ইট আসছে V1, এখানেও ইট আসছে V1, একই জিনিস দুইবার হয়েছে কিনা? কারণ প্রেজেন্ট ইনডিফিনিট আর আচ্ছা। পাস্ট ইনডিফিনিটের মধ্যে, সরি ফিউচার ইনডিফিনিটের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য ওই যে উইল মুস্তাকবেলের আলামত, ভবিষ্যতে আলামত, ফিউচার টেন্সের আলামত উইল উইল উইল। উইল হ্যাঁ। আই গো টু ঢাকা, আমি ঢাকা যাই, আর আই উইল গো টু ঢাকা মানে কি? আমি ঢাকা যাব। আমি যেতে ঢাকা চাইবো, যাব। যাব। আর আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, আর আই উইল লার্ন ইংলিশ মানে কি? আমি আমি ইংরেজি শিখবো। আমি ইংরেজি শিখবো। ক্লিয়ার? জি। আচ্ছা, এবার এখন বোঝেন, এই পর্যন্ত আমরা তাহলে ভার্বের তিনটা রূপের মধ্যে থেকে কয়টা রূপ ব্যবহার করছি? দুইটা, V1 V2, V1 V2, V3 ব্যবহার হবে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, এটা আপাতত আমাদের লাগবে না, ওটা আমরা এক সাইডে রাখলাম, ঠিক আছে, কিন্তু শিখে রাখতে হবে। আপাতত ওটাকে আমরা এক সাইডে রাখলাম। এখন আসেন, এটার মেইন থিমটা বুঝছেন কিনা, এবার আসেন বাংলায় কিভাবে বুঝবো যে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট কিনা। মনে করেন নর্মালি প্রথমে আমরা বলছি যে কোনো একটা কাজ দিয়ে যদি সাধারণ কোনো কাজ বুঝায়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, আমি খাই, যাই, উঠি, বসি, করি, আমি, আমরা, তুমি, তোমরা, যেটা হতে পারে। এর সাথে যদি লাম লাগাই, খেয়েছিলাম, গিয়েছিলাম, ধরেছিলাম, পড়েছিলাম, বা সে গিয়েছিল, ধরেছিল, পড়েছিল, তারা গিয়েছিল, ধরেছিল, পড়েছিল, লাম যদি থাকে তাহলে বুঝবো এটা পাস্ট ইনডিফিনিট। বুঝছেন? সাধারণ, জি। আপনি খেয়াল করে দেখেন, সাধারণভাবে অতীতকালে কোনো কাজ করেছিলাম, খেয়েছিলাম, গিয়ে দাওয়াত খেতে গিয়েছিলাম, তাকে মেরেছিলাম, লাম আছে কিনা? সে গিয়েছিল, আছে। তারা গিয়েছিল, লাম থাকলে বুঝবেন পাস্ট ইনডিফিনিট বাংলায়। এখন মানে ব আছে, খাবো, যাবো, করবো, ধরবো, মারবো, ব আছে, তাহলে কি বুঝবেন কোন কোন টেন্স? ফিউচার। ফিউচার ফিউচার ইনডিফিনিট বাংলা দিয়ে বুঝবেন। হ্যাঁ, এখন লাম ব কিছু নাই, আমি খাই, যাই, ধরি, তারা খায়, যায়, ধরে, তারা তারা পরে, খায়, যায়, কাজ করে, এখানে লাম ব কিছু আছে? নাই। নাই। লাম যদি থাকে তাহলে বুঝবেন পাস্ট ইনডিফিনিট, ব থাকলে বুঝবেন ফিউচার ইনডিফিনিট, লাম ব কিছুই নাই তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। ক্লিয়ার? প্রেজেন্ট ইনডিফিনিট। জি। আর বাংলা দিয়ে যখন একটা বাক্য বুঝবেন, তখন সেটাকে ইংলিশে এই স্ট্রাকচারে ফেলাবেন। এটা হলো বাংলা দিয়ে বুঝা, বাক্যটা কোন টেন্সে পড়ছে, বোঝার পরবর্তীতে ওই অনুযায়ী প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচারে ফেলাবেন। মানে আমি যদি বলি বাচ্চারা ফুটবল খেলেছিল, কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট।
আচ্ছা, তাহলে আরো দু একটা বলি। আহ সহজভাবে, বাচ্চা ফুটবল খেলছে না, সে একটা চিঠি লিখবে। সে একটি চিঠি লিখবে। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। ফিউচার Future ইনডিফিনিট। আমি গতকাল ইংরেজি শিখিয়ে, আমি ইংরেজি শিখাই। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। এইভাবে এইভাবে বুঝে আপনি কি করবেন, ইয়াটাকে এই রকম বাক্যটাকে বাংলা দিয়ে মাথায় বুঝে ইংলিশে রূপান্তর করবে। এখন আমি ইংরেজি শিখাই, তাহলে কি হবে, সাবজেক্ট কে শেখায়? আমি আমি। তাহলে এখানে আমি সাবজেক্টের আই জায়গায় কি বসবে? আই। আই এখন আমি ইংরেজি শিখাই, এটা কোন টেন্সে পড়ছে? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্টে পরে কি আসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম, নাকি? জি স্যার। তাহলে প্রেজেন্ট ফর্ম হচ্ছে শেখানো, ইংরেজি হচ্ছে টিচ। তাহলে টিচ আই টিচ। অবজেক্ট কি শিখাই? ইংলিশ ইংলিশ। আই টিচ ইংলিশ। ইংরেজি। আই টিচ ইংলিশ। এখন যদি বলি আমি ইংরেজি শিখিয়েছিলাম, তাহলে টিচের অতীতকালের রূপ হচ্ছে টট। আই টট ইংলিশ। আমি ইংরেজি শিখেছিলাম। আর আমি ইংরেজি শেখাবো, এটা দেখে আপনার কেমন পায়? আমি ইংরেজি শেখাবো। আই I will উইল teach English. টিচ ইংলিশ। মাশাআল্লাহ, ফ্যান্টাস্টিক, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আই উইল টিচ ইংলিশ। আমি Teach English. ইংরেজি শেখাবো। ক্লিয়ার? জি আচ্ছা, এবার আসেন আরেকভাবে বুঝি, প্র্যাকটিক্যালে যাই। না বুঝে যাবেন কই, সেটাই দেখবো আজকে। আমরা বলছি মেইন স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? এখন ভার্ব কি? এর আগে আমরা V1 মানে ডু, ডিড, ডু, গো, ইট। এর V2 হচ্ছে ডু এর অতীতকালের রূপ হচ্ছে ডিড, গো এর অতীতকালের রূপ হচ্ছে ওয়েন্ট, ইটের অতীতকালের রূপ হচ্ছে অ্যাট। আর V3 কে, ডু এর V3 হচ্ছে ডান, গো এর অতীতকালের V3 হচ্ছে গন, ইটের V3 হচ্ছে ইটন। তো আপাতত আমরা যেহেতু এখন ইনডিফিনিট নিয়ে কাজ করছি, ইনডিফিনিটের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটে এবং ফিউচার ইনডিফিনিটে লাগবে এইটা, আর পাস্ট ইনডিফিনিটে লাগবে এইটা। আর এইটা হচ্ছে পারফেক্ট টেন্সের সময় আমাদের কাজে লাগবে। তা যেহেতু এখন পারফেক্ট নিয়ে আলোচনা করতেছি না, তাহলে এটা আপাতত আমাদের আলোচ্য বিষয়। তবে আপনাকে ভার্ব পড়ার সময় ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, ইট, অ্যাট, ইটন, এটা আপনাকে জেনে রাখতে হবে। ক্লিয়ার? জি জি স্যার। আচ্ছা, সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। এখন সাবজেক্টের পরে ভার্ব, যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। কে বুঝেন নাই? অর্থাৎ এটা তো বলতে পারেন স্যার, জি স্যার বুঝেছি, একটু রেসপন্স করেন, নাহলে মনে হয় কবরস্থানে পড়াচ্ছি। মাঝে মধ্যে রেসপন্স লাগবে আর কি। হ্যাঁ, বুঝতেছেন কিনা? না বুঝলে একটা 2 বা 3 বার ভিন্ন পদ্ধতিতে বলবো। আমি একবারে বলছি যে এখানে আপনি বিন্দু, আপনাদের জন্য আমাদের সময়, বাবা আমি একটু পরে ভেরি গুড দিচ্ছি। হ্যাঁ, আমরা এইখানে একটা আপনাদেরকে শেখানোটাই আমাদের মিশন, এটাই আমাদের খেদমতের একটা মাকসাদ, একটা লক্ষ্য। তো সর্বোচ্চ পরিমাণ কোনো একটা ক্লাসে আপনি, মনে হয় না আমার আন্তরিকতার কমতি পেয়েছেন নাকি? পাবেনও না, জি শেষ স্যার। পর্যন্ত পাবেন না। 1-2 জন থাকলেও এটা হবে। মাঝে মধ্যে রাগ লাগে একটু, হয়তো একটু খোঁচা মেরে কথা বলবো, ওটাকে পজিটিভলি নিয়েন, আপনাদের ভালোর জন্যই বলবো। বাকি আলহামদুলিল্লাহ আন্তরিকতাটা পাবেন ইনশাল্লাহ। এখন কথা হলো, যেটা মাঝে মধ্যে হা না বললেন তাহলে হবে, না বুঝলে আমি আবারও বুঝাবো, অন্যভাবে বুঝাবো, অনেক সুরত আছে বুঝানো। এখন যেটা বলতেছিলাম স্যার, দেখেন, জি স্যার বলেন। স্যার, এই যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, হুম। যে প্রেজেন্ট ফর্ম, এটা দ্বারা কি বুঝেছি স্যার? প্রেজেন্ট ফর্মের দ্বারা উদ্দেশ্য যেটা দ্বারা বর্তমান কাল বুঝায় আর কি। এই আমাদের যেটা 169 পেজে আছে, যে প্রথমে একটা হচ্ছে মেইন ভার্ব। এখানে একটা কথা বলে রাখি, একবার অনেকের একটা জিনিস জানবে যে দুনিয়াতে জানার তো শেষ নাই, মানুষের গর্ব করারও কিছু নাই। একবার এক বড় ভাই ইংলিশ শিখাতে যায়, বলতেছে আরে ইংরেজ ওলারা কত মূর্খ।
আসলে জামানা মাজিটা আগে আসছে, এরপরে হাল, তারপর মুস্তাকবেল, অথচ ইংরেজওয়ালারা প্রেজেন্ট পাস্ট ফিউচার বলে। তো এইটা হচ্ছে জ্ঞানের সীমাবদ্ধতার পরিচয় দিছে উনি কথাটা বলে। তো মূল বিষয় হচ্ছে আরবিওয়ালারা যখন আরবি ভাষা নিয়ে কাজ করছে তখন দেখছে মাজির সিগাটা আরবিতে আসল। মাজির সিগা থেকে মুজারে আমর নাহি এগুলো বানানো যায় নাকি? ফালা থেকে আপনি জি ইয়াফালু, ইফাল, লাতাফাল এগুলো বানাইতে পারবেন। আর ইংরেজওয়ালারা দেখছে প্রেজেন্টের সিগাটা আসল, ডু, ইট এগুলো আসল। ডু থেকে ডিড বানানো যায়, প্লে থেকে প্লেট বানানো যায়, সামনে একটা উইল লাগালে ফিউচার হয়ে যায়, বুঝতেছেন? আবার ডু মানে করা, এর সাথে আইএনজি লাগালে ডুইং, করতেছে, ডু করা, এর সাথে যদি আপনি আইএনজি লাগান মানে বর্তমানে করতেছে বা কাজ, এটা হয়ে যায়। তাহলে এখানে মেইন শব্দ কোনটা? প্রেজেন্ট ফর্মটা, ডু ডু ডু। ডু ডু এই কারণে ইংরেজওয়ালারা প্রেজেন্ট টেন্সটাকে অগ্রাধিকার দিয়েছে। এখন যদি মনে করেন ইংরেজওয়ালারা এইভাবে একটা খুঁটি বর্তমান সময়ের স্রোত দ্বারা মনে করেন এটা বর্তমান, ইংরেজওয়ালারা বললো যে আমি বর্তমানে যেখানে আছি এটা হলো আমার প্রেজেন্ট, এর আগে যা আছে তা পাস্ট, আর এর পরে যা আছে তা ফিউচার, বলতে পারে কিনা? জি পারে। আরো বলারা বললো যে আমি এই যে একটা সময় স্রোত ধারা, অতীতকালে এক সময় মানে মনে করো পৃথিবী ছিল না, এটা অতীতকাল থেকে পরে তুমি বর্তমানে আসছো, আর সামনে যাবা হচ্ছে ভবিষ্যতে। দুইজনেই তো ঠিক আছে নাকি? কারণ আপনি ভুল বলতে পারবেন? জি না আমি প্রেজেন্টে দাঁড়ায় বলবো আমার এর আগে যা গেছে সব অতীত, সামনে যা আসবে সব ভবিষ্যৎ, আমার আপনি কি ভুল বলতে পারবেন? না জি না। তাহলে এই ধরনের এই ধরনের আমরা ইয়াতে মানে ওই এক ভাইয়ের কাছে শুনছে আর ইংরেজদের গালি দিতেছে, ইংরেজরা কত মূর্খ, এদের আরবদের কাছ থেকে জ্ঞান শেখার দরকার ছিল। ওদের আরবদের কাছ থেকে এই ব্যাপারে অন্তত ইংরেজি ভাষা বিশ্লেষণের জন্য তাদের কাছ থেকে জ্ঞান নেওয়ার দরকার নেই নাকি? আরবওয়ালাদের ইংরেজের কাছ থেকে নেওয়ার দরকার নেই, ইংরেজওয়ালা আরবদের নেওয়ার দরকার নেই, কিন্তু ভাষার কিছু নিয়ম নীতি অনুযায়ী কিছু কমন বৈশিষ্ট্য থাকে। যেমন এখানে যে কাজ করে আরবিতে ফাইল বলে, ইংলিশে যে কাজ করে তারা তারা সাবজেক্ট বলে। যা বলছে যে ও এটা তো আমাদের আরবিতে ফাইল বলে, ইংরেজিওয়ালা করে ও তোমরা যেটা ফাইল করো এটা আমরা সাবজেক্ট করি, একই কথা। কয় আমাদের যে কাজটারে জি ফেল বলে, ইংরেজিওয়ালা গুলো আমাদেরকে ভার বলে। কয় যার উপরে ফাইলের ফেলটা পতিত হয় এটাকে আমাদের মফুল বলে। কয় আমাদের সাবজেক্টের ভার্বটা যার উপরে পতিত হয় তাকে অবজেক্ট বলে। হলো একই তো কথা। আচ্ছা জি স্যার, আপনার প্রশ্ন ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে কি বোঝায়? বললাম যে ভার্বের মাঝি রূপ, মাঝির সিগা বলতে আপনি কি বোঝেন বলেন? অতীত। অতীতকালে কাজটা হলো। মাঝি সিগা হচ্ছে ফেলের এমন একটা রূপ বা কাজের এমন একটা রূপ বোঝায় যেটা দ্বারা কাজটা অতীতকালে হয়েছিল বোঝায়। আর মাঝির জি সিগা দিয়ে তো অন্য মুরাদও অনেক সময় নেওয়া যায় নাকি? অনুভাবে জি স্যার। জি প্রেজেন্ট ফর্ম দিয়ে এমন একটা রূপ বোঝাচ্ছে যেটা দিয়ে কোনো একটা কাজ বর্তমান কালে সম্পন্ন হয় বোঝায়, ওটাকে প্রেজেন্ট ফর্ম বলে। এটাকে হলো প্রেজেন্ট ফর্ম। ডু, আই ডু, আমি করি। ডিড এটা হলো পাস্ট ফর্ম, কেন? অতীতকাল বোঝায়। আই ডিড আমি অতীতকালে কাজটা করেছিলাম। এখানে যদি অতীতকালটা নাই, আমি কাজটি করেছিলাম কোন জামানায়? অতীতকালে। অতীতকালে। আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আই রিড আ বুক, আই রিড দ্য বুক, আমি বইটি পড়ি। কারণ আমি পড়ি, আমি করি কোন জামানায়? উজ্জ আছে, আমি বর্তমানে কাজটি করি। আমি কাজটি করে, আই জি ডিড দ্য ওয়ার্ক, আমি অতীতে কাজটি করেছিলাম। অতীত উল্লেখ নাই কিন্তু ভাবের মধ্যে আছে, বুঝতেছেন? এখন যেটা আই ডু আমি করি, যেটা প্রেজেন্টে ছিল, এটার শুরুতে ভবিষ্যতে একটা আলামত যদি লাগাই উইল, তাহলে এটা হয়ে যাবে। যেমন আমি যাই, কারণ এর সাথে ভবিষ্যতে আলামত একটা ব লাগাবো, তা যাইয়ের সাথে ব লাগলে যাব। তাহলে আমি যাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর আমি যাব কোন টেন্স? আমি হচ্ছে যাব ইনডিফিনিট। ফিউচার ফিউচার ইনডিফিনিট। তাহলে আই ডু আমি করি, আর আই উইল ডু আমি একটা ভবিষ্যতে আলামত বর মতো উইল লাগাইলাম ইংরেজিতে। তাহলে আই উইল ডু আমি, আই ডু আমি করি, আই উইল ডু আমি করব। আমি করব। ক্লিয়ার? Yes, sir. এবার ওই যে কেন আমরা তিনটাকে একসাথে দেখাচ্ছি বলেন? এই যে এখানে হচ্ছে সাবজেক্ট, ভার্ব অফ ফেল, এই যে সবগুলো দেখেন সাবজেক্ট আই আই আই, অবজেক্ট
দা ওয়ার্ক বর্তমান অতীত ভবিষ্যৎ সব একই, পার্থক্য হচ্ছে কার মধ্যে? ভার্ব ভার্বে। ভার্ব আর এই ভার্বের পার্থক্যটা আপনারা বুঝতেছেন, এই তিনটাকে বোঝানোর জন্যই Tense. একসাথে আনা। ক্লিয়ার? জি পার্থক্য জি। টেন্সের মধ্যে জি পার্থক্য হচ্ছে ফেলের মধ্যে। পার্থক্য কোথায়? ফেলের মধ্যে। ভার্বের হ্যাঁ, মধ্যে ফেলের মধ্যে ফেলের মধ্যে। তাহলে এবার আসেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্স, আমরা এটা বুঝলাম এটা ইয়ে আকারে। এখন মনে করেন আগে একটু এবার প্রেজেন্ট ইনডিফিনিটটা একটু ক্লিয়ার করি। প্রেজেন্ট ইনডিফিনিটটা কি? সাবজেক্ট ভার্বের V1 প্লাস অবজেক্ট, এইটুকু তো আমরা বুঝছি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। এখন প্রেজেন্ট আগে আমরা তিনটা পার্থক্যটা দেখে একটু ক্লিয়ার হলাম, এবার প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে একটু ভাঙাচোরা করবো। আসেন, প্রেজেন্ট ইনডিফিনিটটা কি? বাক্য বানানোর নিয়মটা কি? আমি যদি কাজটা বুঝতে পারি যে পাখি আকাশে উড়ে, সে কবিতা লেখে, বাচ্চারা মাঠে খেলে, স্কুলে ঘন্টা বাজে, এরকম যে কাজগুলো সাধারণ অভ্যাসগত ভাবে হয়, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যটাকে ইংলিশে যখন আমরা রূপান্তর করতে যাব, তখন প্রথমে আমরা সাবজেক্ট দিব, এরপরে যেই কাজটা হচ্ছে তার ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বর্তমান রূপটা V1 যেটাকে বলে সেটা দিব, এরপরে অবজেক্ট দিব। তাহলে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। তাহলে এরপরে কি আছে? আচ্ছা, এর আগে এখন সাবজেক্টটা যদি থার্ড পারসন, এখানে একটা কথা আছে, এই জন্য আপনাদের পার্সন এবং নাম্বারটা বুঝাইছিলাম। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় এই একটা রুল খাটবে, যেটা আর কারোর সাথে লাগবে না। সেটা কি? ফাইলটা যদি, সাবজেক্টটা যদি, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি মনে আছে? জি স্যার কি কি? হি ওই যে হি, আমি সে, মাসুম, ফাতেমা, মাই ফাদার, পাইছেন? ই কয়েক স্যার টাইম জি কর্তাটা যদি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় কর্তাটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আর তারপর যদি মেইন ভার্ব আসে, মূল ক্রিয়া ডু, ইট, গো আসে, তাহলে মেইন ভার্বের শেষে এস বা ইয়ে যোগ করতে হয়। এখন প্রশ্ন করবেন যে স্যার কখন এস আর কখন ইয়ে যোগ করব? যখন মূল ভার্বের শেষে ও থাকে, কি থাকে? ও থাকে, ও। তখন ইয়ে যোগ করতে হয়, অন্যথায় শুধু এর যোগ করতে হয়। যেমন হি ডাজ, ডাজের ক্ষেত্রে আসল মেইন ভার্ব ছিল ডু, শেষে ও আছে এই জন্য ইয়েস হইছে। গো, গো এর শেষে ও আছে এই জন্য ইয়েস হইছে, গোজ। এখন হি গোজ, হি ডাজ। এখন ইট এর ক্ষেত্রে দেখেন তো ও আছে, স্যার নো স্যার নাই এই জন্য শুধু এস হইছে, হি ইটস। রিড, রিডের ক্ষেত্রে কি ও আছে? স্যার জি না হি রিডস। রাইট এর ক্ষেত্রে আপনার ও নাই, হি রাইটস। বুঝতে পারছেন? জি স্যার ওকে, এটা শুধুমাত্র টেন্স মোট 12টা, 12 প্রকার। তার মধ্যে থেকে কার ক্ষেত্রে প্রযোজ্য বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট আর সিম্পল শুধু প্রেজেন্ট শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, আর কারো ক্ষেত্রে নিয়ে এটা চিন্তা করতে হবে না। তাহলে যদি আমরা এটা দিয়ে একটা প্যাটার্ন টানি, তাহলে জি স্যার বলেন। এটা একটু প্যাটার্নটা টেনে নেন তো, একজন টানেন। আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, দে ডু তারা করে, হি ডাজ সে করে, হি ডাজ সে করে, মাসুম করে, ফাতেমা ডাজ ফাতেমা করে, মাই ফাদার ডাজ আমার বাবা করে। একজন বলেন তো। আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, দা ডু তারা করে, হি ডাজ সে করে, হি ডাজ সে করে, মাসুম করে, মা ফাতিমা ডাজ ফাতিমা করে, মাই ফাদার ডাজ আমার বাবা করে। আচ্ছা, গো, গো তাহলে তাহলে কি হবে? গো তাহলে কি হবে? জি স্যার বলেন। আই গো আমি করি, উই গো আমরা ডাজ, গো ডাজ, তোমরা করো, ডু, ডাজ, গো, গোজ, গো, গোজ, গো, গোজ। গো দিয়া বলেন। আই গো আমি করি, আই গো আমি তোমরা যাই, করো, আমি যাই যাই ভাই যাই। সরি আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, দে গো তারা যায়, হি গোজ সে যায়, শি গোজ সে যায়, মাসুম যায়, ফাতেমা যায়, মাই ফাদার গোজ আমার বাবা যায়। আচ্ছা, আপনাকে থ্যাংক ইউ। বুঝতেছেন আপনাদের কি শিখাইতেছি?
মনে করেন আপনি একটা বাক্য বললে একটা দুইটা রিডিং পড়ানো যায়। আপনাকে এখন তো কথা বলা লাগতে আমার শ্বশুর যায়, তারপরে আমার বন্ধু যায়, বন্ধুর মা যায়, বাপ যায়, আব্দুর রহমান যায়, সকিনা যায়, জরিনা যায়, অথবা আমি যাই, আমরা যাই, তুমি যাও, তোমরা যাও। অনেক কিছু বলা লাগতে পারে কিনা, যা মন চায় যা বলতে চান সবগুলো আমার স্ট্রাকচারে চলে আসতেছে কিনা। জি স্যার। জি অনেক সাজানো গোছানো ভাবে আপনাকে শেখানো হচ্ছে। এটা বুঝলে তো ভালো, না বুঝলে আরো ভালো। না বুঝলে আরো ভালো, 2 দিন পরে আবার আসবেন, স্যার আমার আবার কোর্সটা করা লাগবে। অনেক ভালো লাগছিল কিন্তু মনোযোগ দিতে পারিনি, শেষ করতে পারিনি স্যার, আবার এই লাগবে। সুযোগ আবার আসবে স্যার, আচ্ছা এই কোর্স আসেন। করার সুযোগ আছে আচ্ছা ডু, অসুবিধা আবার নেই। আসবে। এবার ইট দিয়া বলেন, আবার ইট, ইট দিয়া বলেন। আই আ- আই জি। আই আমি খাই, আমি খাই, উইথ, ইট আমরা খাই, আমরা খাই, ইউ ইট খাও, ইউ ইট, তোমরা খাও, দে ইট, তোমরা তারা খাও, খায়, হি ইট, তারা সে খায়, সি ইট, তা সে করে, সে খায়, এখন এখনো বলে হি মাসুম ইট, সে করে। আমার বাবা ইট, আমার বাবা খায়, ইটের সাথে ইটস, এর জুড়লে ইটস হবে। হ্যাঁ ইট ইটস, জি ইটস মাসুম ইট মাসুম হি সি ইটস, ইটস মাসুম যারা সে এখন খায়, বলছেন তারা ছাড়া মাসুম বাকিরা বলেন। আই ইট, আমি খাই, উই ইট, আমরা খাই, ইউ ইট, তুমি খাও, ইউ ইট, তোমরা খাও, দে ইট, তারা খায়, হি ইটস, সে খায়, শি ইটস, সে খায়, মাসুম ইটস, মাসুম খায়, ফাতেমা ইটস, ফাতেমা খায়, মাই ফাদার ইটস, আমার বাবা খায়। আচ্ছা, রিড মানে পড়া, রিড মানে কি পড়া। যিনি একবারও বলেননি তিনি রিড, অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সময় হচ্ছে রিডস, রিড, রিডস, এটা দিয়ে বলেন যিনি একবারও বলেননি। আর একটা জিনিস, ওই স্যার যারা মনে এখানের করেন মধ্যে পরে জয়েন করেন, যারা পরে করেন স্যার আজ শেষ করলে ভালো হয়, ভাই আমার তো একটা টার্গেট থাকে, আপনি লিভ নিয়ে নেন না। আমার তো একটা টার্গেট থাকে, আমি তো একবারে বলছি যে আপনার 20টা ক্লাসের মধ্যে না বুঝাইতে পারলেও আমার কষ্ট লাগবে, বুঝছেন। অন্তত আমি আজকে টার্গেট নিয়েছিলাম ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস দুইটা পড়াবো, অন্তত ইনডিফিনিটটা বুঝাই। তো আনলিমিটেড টাইমের জন্য আসেন নাই। অলরেডি স্যার দেখতে যে ইংলিশ আপনাদের আপনাদের ক্লাসের যখন আমরা প্রথমের 1 ঘন্টা পর্যন্ত ওই 10-12 জন ছিলেন। এখন শেষ মুহূর্তে 2-4 জন আসছে, আরো 5 জনের মতো মনে করেন আসছে। তারা এসে তো না বুঝেই থাকবে নাকি বলেন। শুরু থেকে যারা ছিলেন যেভাবে বুঝছেন, শেষে যে 4-5 জন যুক্ত হয়েছে তারা কি একই বুঝবে? নো স্যার। জি না না, সময় পাইছে একটু দেখতে আসছে, সময় পাইছে মনে করেন তারা দেখতে আসছে, ঢুমাতে আসছে, বা হয়তো উনি অনেক পারেনি, এটা মধ্যে তাদের উদ্দেশ্য না। এখন মনে করেন আমার একটা তো থাকে, আমি তো আপনাদের আগেই বলে নিয়েছি ভাই, মানুষ হচ্ছে বলে যে 2 ঘন্টা পড়াবে, পরে যায় দেখা যায় যে 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ায়। আর আমি আপনারা কইছি 100-1 ঘন্টা পড়াবো, ধরে রাখেন 1.5 ঘন্টা পড়াবো। বলেন আমি যে জি জি চিল্লাইতেছি জি, গলা ব্যথা করবে কার? আপনার আপনার আমার তো একটা টার্গেট আছে। আর আপনি ইয়া করলে, ব্যস্ত থাকলে লিভ নিয়ে নেন, মেসেজ দিয়ে। স্যার এখানের মধ্যে একটা একটা বিষয় হলো কি, মানে বুঝার শোনেন, আপনারাই জিজ্ঞাসা করছেন স্যার গতকালকে এটা একটু আলোচনা করলে ভালো হয়, ওটা করতে যাই তো আমার সময় গেল, ওটা না করলে তো জি এতক্ষণে জি, শেষ করে দিতে পারতাম। আবার ওইটা যদি না বুঝে আসি, তাহলে ওই ওই বেচারার, সরি বেচারা বলা তো উচিত না, ওই ভাইয়ের তো আবার মনটা আজকে আবার বুঝবে না, বা আপনাদের ওনার উছিলা করে আপনারাও যারা পিছনেরটা একটু ঘাটতি ছিল তারাও তো বুঝে ফেললেন নাকি। আর কথা হলো যেটা আমি একটা এমনিতে স্যার ইম্পর্টেন্ট ছিল সবার জন্য এটা একটা বুঝানোটা ফ্লোতে আবার আছে, গতকালকে একটা ফ্লোতে আছে, এই ফ্লোটা নষ্ট হয়ে গেলে পরবর্তীতে দেখা যাবে আবার এই ফ্লোটা কালকে আনতে আনতে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা আমরা তাহলে জি প্র্যাকটিস জি কম করাই, হ্যাঁ প্র্যাকটিস কম করাই। ঠিক আছে আজকে ইয়ে জি করে প্র্যাকটিস কম করা দিয়ে শেষ করে। প্র্যাকটিস করুন, ঠিক আছে স্যার। সরি স্যার এই আচ্ছা পড়াটার পরে আমার একটা মানে একটা জিনিস প্রশ্ন মানে যেহেতু আমরা আগে পড়ে আসছি যে ওই যে তোমরা যখন একের অধিক হয় তো সেখানের মধ্যে এস যোগ করতে হয়, যেমন ইউ ডু তোমরা করো, বা এটার ক্ষেত্রে মানে এস লাগবে না এখানে নাকি, বাকি যখন একের অধিক লোক হয়, এটা একটু যদি সংক্ষেপে বলতেন আমারে। ভাই আমরা তো একবার বলছি যেটা ওয়াহেদ গায়েব, ওয়াহেদ গায়েব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি শি মাসুম ফাতেমা মাই ফাদার, এই যেতে ওয়াহেদ গায়েবের জন্য এস বাই ইয়েস হবে, আর কারোর সাথে হবে না, এক কথাই তো শেষ। এখন আপনি বাকিটা বুঝে নেন। পার্সন এবং নাম্বার গুলো বুঝেছিলেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, জি জি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া বাকি যা আছে, ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল,
এই সবগুলোর ক্ষেত্রে হচ্ছে ইয়েস বা ইয়েস যুক্ত করা লাগবে না, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সময় লাগবে, তাও আবার শুধুমাত্র এই প্রেজেন্ট ইনডিফিনিটের সময়। জি আচ্ছা, প্রেজেন্ট এখন ইনডিফিনিট এখন মনে করেন আমরা এটা বইয়ের মধ্যে আছে, হ্যাঁ, আপনারা চর্চা করে নেবেন। এখন যখন আমরা এটাকে নফি করতে যাব, তখন ডোন্ট অথবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সময় ডাজন্ট, এগুলো হচ্ছে এখানে এই ডোন্ট বা ডাজন্ট হচ্ছে এই যে ডু দুইটা আছে দেখেন, আই ডোন্ট ডু, পরের ডুটা হচ্ছে মেইন ভার্ব, আর আগের ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের মধ্যে বলছিলাম এম ইজ আর একটা অক্সিলারি, হ্যাভ হ্যাজ একটা অক্সিলারি, ডু ডাজ ডিড একটা অক্সিলারি, মনে আছে? এটা হচ্ছে ডু ডু ভার্ব, অক্সিলারি ভার্বের মধ্যে থেকে এটা হচ্ছে ডু ভার্ব। এটা হচ্ছে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, আর টু ডু ভার্ব, এটা হচ্ছে টু ডু ভার্ব অক্সিলারি হিসেবে। ক্লিয়ার? এটা মূলত আই ডু, আমি করি। এখন আমি করি না, এই না আনার জন্য নট আনতে হবে। না আনার জন্য কি আনতে হবে? নট আনতে হবে। তো সাবজেক্টের পরে সরাসরি নট আসে না, না আনতে যায় মাঝখানে একটা অক্সিলারি ভার্ব আনতে হয়। এই অক্সিলারি ভার্ব হিসেবে যখন মেইন ভার্ব থাকে, তখন অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ ডিড এগুলোর মধ্যে আসে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে ডু হইছে, পাস্ট টেন্স হলে ডিড হইতো, আর ডাজ তো আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সময় ডু ডাজ ডিড। তাহলে এখানে আছে আই ডোন্ট ডু, আমি করি না, উই ডোন্ট ডু, আমরা করি না, আর হি ডাজন্ট ডু, সে করে না। এটা একটু পড়েন তো সবাই। আই ডোন্ট ডু, আমি করি না, উই ডোন্ট ডু, আমরা করি না, ইউ ডোন্ট ডু, তুমি করো না, ইউ ডোন্ট ডু, তোমরা করো না, দে ডোন্ট ডু, তারা করে না, হি ডাজেন্ট ডু, সে করে না, ডাজন্ট না, ডাজন্ট, ডাজন্ট, সরি, হি ডাজন্ট ডু, সে করে না, শি ডাজন্ট ডু, সে করে না, মাসুম ডাজন্ট ডু, মাসুম করে না, ফাতেমা ডাজন্ট ডু, ফাতেমা করে না, মাই ফাদার ডাজন্ট ডু, আমার বাবা করে না। আচ্ছা, এইভাবে এখন স্যার ডু এর জায়গায় এই যে ডু ভার্বটা আছে, এই ডু এর জায়গায় ইট, গো, প্লে, এই ভার্বগুলো পাল্টায় ফেলবেন। ঠিক আছে? জি স্যার, বলেন। ওই যে আমি থার্ড পার্সনের সময় যে ইয়াতে মাঝখানে ইসিমে যে এস বসে, এস ইসিম না, যে কি জানি সাবজেক্ট না কি একটা এস বসে, একটু আগে যে উনি একজন জিজ্ঞাসা করলো, হ্যাঁ, এই এস কি কোনো বহুবচনের জন্য আসে নাকি না শুধু থার্ড পার্সন হওয়ার না কারণে না, আসে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আসে। নিয়ম হলো যে ভাষা আগে আসছে, ব্যাকরণ পরে। ভাষা ব্যাখ্যা করার জন্য যেভাবে যেটা বোঝানো দরকার সেটা দেখছে যে প্রত্যেক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা ওয়াহেদ গায়েবের পরে যখন মেইন ভার্ব আসে, তখন এস বা ইয়ে যুক্ত হয়, সেই হিসেবে এস বা ইয়ে যুক্ত হয়েছে আর কি। জি জি আচ্ছা, এবার আসেন, যদি আমি প্রশ্ন করতে চাই যে আমি কি করি, তুমি কি খাও, তুমি কি আমাকে পছন্দ করো, ডু ইউ লাইক মি, এই যে এরকম করতে চাই, তখন অক্সিলারি ডুটা বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সময় ডাজটা সেটা শুরুতে আসে। যেমন আর ইউ আ স্টুডেন্ট, আমি প্রথমে কি বলছিলাম, যে প্রথমে আমরা শিখছিলাম ইউ আর আ স্টুডেন্ট, নাকি? ইউ আর জি আ স্টুডেন্ট, মনে করেন ইউ আর আ স্টুডেন্ট স্টুডেন্ট। এখন এটা যদি প্রশ্ন করতে চাই, তাহলে কি করতে হয়? এই টু বি ভার্বটাকে কোথায় আনতে হয়? শুরুতে আনতে হবে। ইউর আগে, শুরুতে। ইউর শুরুতে আনলে শুরুতে। তখন কোশ্চেনটা কেমন হবে, প্রশ্নটা কেমন হবে, মনে হবে? আর আর ইউ ইউ আর আ স্টুডেন্ট? স্টুডেন্ট? আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? এরকম। এই যে আই ইট, আমি খাই, আই ডু, আমি করি, আই প্লে, আমি খেলি। এই ডু, ইট, প্লে এর প্রত্যেকটার ভিতরে একটা অক্সিলারি ভার্ব ডু মাজুব থাকে। প্রশ্ন করার সময় এটা সামনে চলে আসে, না বোধক করার সময় এই নট এর আগে আসে। তো একটু আগে আমরা না বোধকটা দেখেছি, এখন প্রশ্নবোধকের সময় ডু আই ডু, আমি কি করি, ডু উই ডু, আমরা কি করি, ডু ইউ ডু, তুমি কি করো। এটা প্যাটার্নটা টেনে ফেলেন তো। ডু আই ডু, ডু আমি কি আই ডু, করি, ডু ইউ ডু আই ডু, আমরা কি করি, ডু ইউ ডু, তুমি কি করো, ডু ইউ ডু, প্রশ্নের তুমি কি করো। স্টাইলে, হ্যাঁ, চাপ হবে, প্রশ্নের স্টাইলে একটু চাপ হবে। জি, ডু দে ডু গো, আই ডু, ডু দে ডু, তারা কি করে, ডু, ডাজ হি গো ডু, ডু ইউ ডু, কি করে, ডাজ করো, শি ডু ডু, তুমি করো, সে কি করে, ডু দে ডু, ডাজ তারা কি মাসুম করে, ডু, মাসুম কি ডাজ করে, হি ডু, ডাজ সে কি ফাতেমা করে, ডু, ডাজ ফাতেমা কি করে, ডু, ডাজ ইউ সে কি ফাদার ডু, করে, ডাজ তোমার ফাতেমা বাবা ডু, কি করে।
সরি ডাজ ডু মাসুম আই ডু ডু ফাতেমা আমি কি করি, ডু ইউ ডু, আমরা কি করি, ডু ইউ ডু, তুমি কি করো, ডু ইউ ডু, তোমরা কি করো, ডু দে ডু, ডু তারা আই কি ডু করে, আমি ডাজ কি হি করি ডু, আমি সে কি কি করি করে, ডু ডাজ হি ইউ ডু, সে কি ডু করে, আমরা ডাজ কি মাসুম করি ডু, মাসুম ডু কি করে, ডাজ ডু ফাতেমা ডু, ফাতেমা কি করে, ডাজ ইউর ফাদার ডু, আমার বাবা কি করে, ডু ডাজ দে ইউর ডু ফাদার তারা কি করে কি করে। ডোজ এটা ডু ডো আমার আছে, এটা সে হচ্ছে কি করে তোমার ডু হবে। হ্যাঁ, তোমার বাবা কি করে, ইউর ফাদার তো তোমার। আচ্ছা, ও ডাজ ইউর ফাদার, তোমার বাবা কি করে? জি হ্যাঁ, আমার লেখা আছে, ওটা হচ্ছে আগেরটা কপি করার পরে এটা হয়তো পাল্টানো হয়নি। এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার এইখানে ডাসটা আগে চলে আসার কারণে এখানে আর এস বা ইয়েস লাগবে না মেন ভার্বের সাথে। ঠিক আছে? জি আচ্ছা, এখানে এখন এই ডু এর জায়গায় ডু আই প্লে, আমি কি খেলি, ডু ইউ প্লে, তুমি কি খেলো, এইভাবে আপনি ভার্বগুলো পরিবর্তন করতে পারবেন। আর হচ্ছে না বোধক প্রশ্নবোধক যদি হয় তাহলে বলেন তো। ডোন্ট আই টু, আমি কি করি না। ডোন্ট ইউ টু, আমরা কি করি না। ডোন্ট ইউ টু, তুমি কি করো না। ডোন্ট ইউ টু, তোমরা কি করো না। ডোন্ট দে ডু, তারা কি করে না। ডাজন্ট ডাজন্ট হি ডু, সে কি করে না। ডাজন্ট শি ডু, সে কি করে না। ডাজন্ট মাসুম ডু, মাসুম কি করে না। ডাজন্ট ফাতেমা ডু, ফাতেমা কি করে না। ডাজন্ট ইউর ফাদার ডু, তোমার বাবা কি করে না। বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে যে ডোন্ট আই রাইট, রাইট দিয়ে মানে লিখি না, রাইট দিয়ে টানেন তো। ডোন্ট আই রাইট, ডোন্ট আই, আমি কি লিখি আমি না। কি ডোন্ট ইউ উই রাইট, আমরা কি না, লিখি না। ডোন্ট, ডোন্ট ইউ রাইট, তুমি কি লিখো না। ডোন্ট ইউ রাইট, তোমরা কি লিখো না। আমরা কি ডোন্ট দে রাইট, তারা কি লিখে না। ডাজন্ট হি ডোন্ট রাইট, সে কি না, লিখে না। ডাজন্ট ডাজন্ট দে রাইট, তারা কি লিখে না। হি রাইট, ডাজন্ট সে কি মাসুম ডো, ডাজন্ট, মাস সে কি লেখা না, ডাজন্ট ডাজন্ট মাসুম রাইট, মাসুম কি লিখে না, না। ডাজন্ট ফাতেমা রাইট, ফাতেমা কি লিখে না। ডাজন্ট ডাজন্ট ইউর ইউর ফাদার ফাদার্স লাইক, তোমার বাবা কি লিখে না, না। ডাজেন্ট শোনা যাচ্ছে, ডাজেন্ট নয়, ডাজন্ট। ডাজন্ট, ডাজন্ট, আচ্ছা, ডাজন্ট। এবার আমরা মূলত কয় ধরনের বাক্য বানানো শিখলাম বলতে পারবেন? 4 ধরনের। হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধকে হ্যাঁ বোধক, প্রশ্নবোধকে না বোধক, জুমলায় বয়ানিয়ার ইসবাত, জুমলায় বয়ানিয়ার নফি, জুমলায় ইস্তেফামিয়ার ইসবাত, জুমলায় ইস্তেফামিয়ার নফি। ক্লিয়ার? জি ইয়েস স্যার। স্যার। 4 ধরনের বাক্য আমরা শিখলাম। কারণ হচ্ছে আমার যে কোনো এই সময় যে কোনোটাই লাগতে পারে। তাহলে আমরা 4টা বাক্য যদি একসাথে দেখি, আই ডু, আমি করি, আই ডোন্ট ডু, আমি করি না, ডু আই ডু, আমি কি করি, ডোন্ট আই ডু, আমি কি করি না। এই ডুটাকে ব্র্যাকেটে দেওয়ার উদ্দেশ্য হলো এটা হচ্ছে ডুটা মাউজুন বিহি। এই ডু এর জায়গায় আপনি যা মন চায়, আই ইট, আই গো, আই সুইম, আই লার্ন, আই টিচ, আই প্লে, আই স্লিপ, যা বাক্য। আই এর জায়গায় আবার এটা লাল করা আছে কেন, আপনি আই এর জায়গায় উই, ইউ, হি, শি, দে, মাসুম, ফাতেমা, যা মন চায় সাবজেক্টটা পাল্টাইতে পারবেন। আমার এই পুরো বইটা একটা মাউজুন বিহির মতো। জি স্যার, বলেন। আর শেষে যে বাক্যটা আছে প্রশ্নবোধক, এগুলোর নামটা কি স্যার একটু বললে জি, আমার হয়। এই শেষে যে 3, 4, একটু ভালোভাবে স্পষ্ট করে করেন। 3, 4 যে বাক্যগুলো আছে জি, প্রশ্নবোধক, ওটা তো যে আমাদের অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। যে এই শেষে যে বাক্যগুলো যে প্রশ্নবোধক, তার নামটা কি বলছিলেন ইংরেজিতে, এটা একটু বললে ভালো হতো। ওনার প্রশ্নটা যদি কেউ বুঝে থাকেন একটু বুঝা বলেন, আমি বুঝিনি। ডু আই আরেকটু, ডু, ডোন্ট আই ডু, এই দুইটা বাক্য কে যেন কি বলেছিলেন সেটা জানতে চাচ্ছি। কে কি বলছেন আমার তো মনে নাই। আমি ওনার প্রশ্নটা দুইটা প্রশ্নটা, বাক্যের বুঝি নাই নাম। স্যার। এটা হচ্ছে আপনার কিভাবে বলবো, ইন্টারোগেটিভ, সরি, অ্যাসার্টিভ এর অ্যাফার্মেটিভ, এভাবে বুঝতে যাচ্ছেন নাকি? আর বাংলাতে একটু বলেন, আগে বাংলাতে বললে বলেছিলেন ভালো হতো। জুমলায় বয়ানিয়া। ও আচ্ছা, এটা হচ্ছে বর্ণনামূলক বাক্যের, এটা হচ্ছে হ্যাঁ বোধক। আমি খাই, জি আমি স্যার। যাই, আমরা এই কাজ করি, তারা এই কাজ করে, হ্যাঁ বোধক বাক্য। আর এটা হচ্ছে না বোধক, নেগেটিভ, না বোধক বাক্য, নফি। আর এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্যের হ্যাঁ বোধক, যে তুমি কি করো, তোমরা কি যাও, তারা কি খায়, তুমি কি আমাকে পছন্দ করো। আর এটা হচ্ছে প্রশ্নবোধকের না বোধক। বললে তো সব জি সাইডে বলতে পারবো, বাংলা দিয়ে, আরবি দিয়ে, ইংলিশ দিয়ে, সবগুলোতে বলতে পারবো। এখন বাংলা দিয়ে বললাম আর কি, ঠিক আছে। প্রশ্নবোধক, না বোধক, সরি, হা বোধক, না বোধক, প্রশ্নবোধকে হা বোধক, প্রশ্নবোধকে না বোধক। মানে হয় এটাই জানতে চেয়েছেন। আচ্ছা, যেহেতু বুঝতে পারিনি, হয়তো যদি ভিন্ন কিছু জানতে চেয়ে থাকেন, যেহেতু বুঝতে পারছি না,
আর আপনাদেরও অনেকে ব্রেনে চলে গেছে যে আমাকে এখন শেষ করতে হবে, দেন 3 জনে লিভ নিয়ে নিছে। আচ্ছা আমিও শেষ করি, সমস্যা নেই। এখন আপনার সময় নেন। এখন হচ্ছে একটা সার্কাসের মতো দেখাবো। আচ্ছা আজকে প্রেজেন্ট ইনডিফিনিটটা দিয়েই আপনাদেরকে ছেড়ে দিব। এর পরের দিন আমরা একসাথে ইনডিফিনিটের বাকি দুটো এবং কন্টিনিউয়াস একসাথে বুঝিয়ে দিব। এই আয়ের জায়গায় আপনি উই, ইউ, ইউ, দে এগুলো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা এখন যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নেই তাহলে কেমন হবে? যে হি ডাজ সে করে, শি ডাজ ডোন্ট ডু সে করে না, ডাজ হি ডু সে কি করে, ডাজন্ট হি ডু সে কি করে না। একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন এইখানে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল নাম্বার হওয়ার কারণে ডাজন্ট বাইরে আসতেছে, তখন ভেতরের মধ্যে শুধু মূল ভাবটা থাকতেছে, এস বা ইয়েস কিছু হচ্ছে না। মানে হি ইটস সে খায়, হি ডাজন্ট ইট সে খায় না, ডাজ হি ইট সে কি খায়, ডাজন্ট হি ইট সে কি খায় না। ক্লিয়ার? অর্থাৎ হিয়ের জি শি, মাসুম, ফাতেমা, মাই ফাদার, তখন এই কায়দাগুলো খাটবে। প্রশ্ন হলো স্যার আপনার স্লাইড তো সুন্দর লাগতেছে, বইয়ে কোথায় পাবো? বইয়ে আছে, বইয়ে এগুলো ঠিক এভাবেই সুন্দর করে দেওয়া আছে, যদি আপনি বুঝতে পারেন। সব বইয়ে দেওয়া আছে, সব বইয়ে দেওয়া আছে। আপনার কষ্ট আমি সব করে রাখছি, রাত জেগে জেগে কষ্ট করছি। তারপরে কি হয়, আমরা মনে করেন 200, 300, 500 টাকা ধরলো, সেনকে একজনে বলতে স্যার বইয়ের দামটা কম রাখা যায় না, ইয়ার প্রাইসটা কম রাখা যায় না, আর কিভাবে কমাইতে পারি? আচ্ছা যাক, কিন্তু হাদিয়া তোফা খুব কম জনের কাছে পাইছি, অথচ হাদিয়া তোফা বেশি দরকার না, মন খুশি হয়ে যাবে, আরো বেশি করে খেদমত করবো। আচ্ছা আসেন, আল্লাহ দিয়ে জি দিন জি ইনশাল্লাহ। চোখ কান বন্ধ করে মুখস্থ করা লাগবে। একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে ওয়ার্ড কি, ফরওয়ার্ড কি জন্য, ওয়েন কখন, ওয়ার কোথায়, ওয়াই কেন, হাউ কত কেমন কিভাবে, হোম কাকে, বিভ্রম কার আগে, আফটার হোম কার পরে, উইথ হোম কার সাথে, হু কে, হু কারা, হুইচ কোনটি, হুস্কা কার কার হয়েছে একটু বলেন তো। এটা এখনই একটা কারিশমা দেখাবো আর কি, বলেন। কারো হয়নি? না হলে আজকে ভালোভাবে পড়ে নেবেন, হ্যাঁ? এখন থেকে প্রত্যেকটা ক্লাসে এটা লাগবে। ওই যে আপনাদের আমি একবারে বলেছি, আমি আপনাকে বেহুদা কোনো কিছু করতে বলবো না, যেটা বলবো সেটা বুঝবেন, সামনে খুব গুরুত্বপূর্ণ ভাবে লাগবে। এই যে আজকে এই ওয়ার্ডটা, চলেন এটা দেখি, ব্যবহারটা দেখি। মনে করেন আমরা 4 ধরনের বাক্য বানানো শিখছি। এই যে আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। এই 3 নম্বর আর 4 নম্বর বাক্য যেটা প্রশ্নবোধক, 1 নম্বর আর 2 নম্বরের শুরুতে যদি আমি ইয়াগুলো ব্যবহার করি, এটাকে কি বলে আপনার, এই যে হুরুফে ইস্তেফহাম যেগুলো, এগুলো যদি ব্যবহার করি তাহলে ইসমে মৌসুলের মানা দেয়। হোয়াট আই ডু আমি যা করি, বা বললাম হোয়াট ইউ ডু আই ডোন্ট লাইক ইট তুমি যা করো আমি তা পছন্দ করি না। 1 আর 2 এর শুরুতে হলে ইসমে মৌসুলের মানা নেবে, অর্থাৎ যা করো, যেটা হয়, যেভাবে হয়, যেন হয়, যেভাবে হয়, এরকম ইসমে মৌসুলের মানা মতো হবে। আর 3 আর 4 আমাদের এখন কাজ করব, যেহেতু প্রশ্নবোধক বানাবো, যে ডু ইউ ডু, বা ডু ইউ লাইক মি তুমি কি আমাকে পছন্দ করো, বা ডু ইউ প্লে ফুটবল তুমি কি ফুটবল খেলো, কারণ কি খেলো, কি জন্য খেলো, কখন খেলো, কোথায় খেলো, কেন খেলো, কিভাবে খেলো, কার সাথে খেলো, কার আগে খেলো, কার পরে খেলো, কে খেলে, কারা খেলে, কোন খেলাটা খেলে, কার খেলাটা খেলে, যা প্রশ্ন করতে চান সব চলে আসবে। এবার হ্যাঁ বোধক হলে 3 এর শুরুতে লাগাবেন, না বোধক হলে, না বোধক বানাতে চাইলে 4 এর শুরুতে বানাবেন। বুঝাইতে পারছি? এখানে এসে হয়তো অনেকে বুঝেন নাই, আবারও বলতেছি। এই যে 3 নম্বর আর 4 নম্বর বাক্যের, যেটা একটু আগে আমরা এই 4টা বানাইছিলাম, মনে আছে? জি স্যার। জি একটু আগে আমরা 4টা ধরনের বাক্য বানাইছি, হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য, প্রশ্নবোধকে হ্যাঁ বোধক, প্রশ্নবোধকে না বোধক। এই যে প্রশ্নবোধকে হ্যাঁ বোধক আর প্রশ্নবোধকে না বোধক, এটার সামনে একটা একটা করে শব্দ লাগে, যেমন বলে হোয়াট, আই এর জায়গায় ইউ লাগাই। আই এর জায়গায় আপনি কল্পনা করেন ডু ইউ ডু, ডু ইউ ডু মানে কি? তুমি এটা কি তুমি কি করো? হ্যাঁ, ডু ইউ তুমি ডু তুমি কি করো। স্যার মনে করেন এই যে আমরা একটু আরো আরো ডু ইউ স্পেশাল, ডু করতে ভুলে গেল। ডু ইউ ইট মানে কি? তুমি কি তুমি খাও? কি খাও? আচ্ছা এবার আসেন, এটা হচ্ছে ডু ইউ ইট তুমি কি খাও। আরেকটা প্রশ্ন করলাম, ডোন্ট, স্যার বলেন স্যার। ডু ইউ ডুটা বুঝলাম না, দুইটা ডু এক লগে।
ক্লাসে মনোযোগ ছিল না, তাই বলছিলাম যে প্রথম ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, পরের ডুটা হচ্ছে মেইন ভার্ব। ডু ইউ ডু, তুমি কি করো? এখন এই মেইন ভার্বে ডু ইউ ডু এর জায়গায় ইট চলে আসছে। ডু ইউ ইট, তুমি কি খাও? ডু ইউ গো, তুমি কি যাও? এর আগে বারবার বলছি ডু এমন একটা ভার্ব যেটা অক্সিলারি ভার্ব হয়, মেইন ভার্ব হয়। কানার মতো, কানা যেমন আফালে তাম হয়, আফালে নাকেসা হয়। ডুটা এমন একটা ভার্ব আফালে মানে মেইন ভার্ব হয়, অক্সিলারি হয়। এই যে প্রথম ডুটা হচ্ছে অক্সিলারি, পরের ডুটা হচ্ছে মেইন। ক্লিয়ার? অক্সিলারি ভার্ব জি তো চার প্রকার, তাই না? জি, অক্সিলারি ভার্ব 4 প্রকার, প্রিন্সিপাল তার মধ্যে ভার্ব একটা আছে না ডু ভার্ব, এটা হচ্ছে টু জি বি স্যার, ভার্ব, জি স্যার। টু হ্যাভ ভার্ব, টু বি একটা ভার্ব, টু ডু ভার্ব। এই প্রথম ডু অক্সিলারি হচ্ছে ডু ভার্ব হিসেবে। এখন ডু ইউ ডু, ডু ইউ ইট মানে কি? তুমি কি খাও? আচ্ছা, ডোন্ট ইউ ইট, ডোন্ট ইউ ইট মানে কি? তুমি কি তুমি কি খাও না? খাও না? আচ্ছা, তুমি কি খাও না? এবার আসেন, এটা হলো দুটা প্রশ্ন। এবার এর শুরুতে একটা করে প্রশ্নবোধক লাগায়। হোয়াট ডু ইউ ইট মানে কি? হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও? তুমি কি খাও, কোন হুম জিনিসটা? ঠিক আছে? হোয়াট ডোন্ট ইউ ইট, জি তুমি কি খাও না? তুমি কোন জিনিস খাও নাই? খাও না। ফর হোয়াট ডু ইউ ইট, তুমি কেন খাও? কি কি জন্য জন্য খাও, খাও? তুমি কি তাই তো? জন্য ফর হোয়াট ডোন্ট জি ইউ ইট, ফর হোয়াট ডোন্ট ইউ তুমি ইট। কেন খাও না বা কি জন্য খাও না? হ্যাঁ, যদি আমি বলি ফর খাও হোয়াট না ডোন্ট ইউ ইট বিফ, আপনি কেন গরু গোশত খান না? বুঝতেছেন? আচ্ছা, জি ওয়েন ডু ইউ ইট, তুমি কখন খাও? আপনি কখন খান? হয় আপনি বললে সম্মান দেন, কখন খান। আর যদি তুমি হয় তাহলে কখন খাও। বাংলাটাও একটু মিল রাখতে হবে, জি ঠিক আছে? আচ্ছা, আমাদের ইয়েটা জি চলে আসছে না, ইয়েগুলো মনে করেন ওয়েন। তা যদি বলে ওয়ার ডু ইউ ইট, তুমি কোথায় খাও? ওয়ার ডোন্ট ইউ ইট, তুমি কোথায় খাও না? ওয়াই ডু ইউ ইট, ওয়াই ডু ইউ ইট তুমি বিফ, তুমি কেন তুমি গরু কেন গোশত খাও? খাও? ওয়াই ডোন্ট ইউ ইট, তুমি কেন খাও না? হাউ ডু ইউ ইট, হাউ ডু ইউ ইট। তুমি কিভাবে খাও? এখন যদি বলে খাও আপনি কিভাবে ইংরেজি শেখেন, হাউ ডু ইউ লার্ন ইংলিশ, হাউ ডু ইউ লার্ন ইংলিশ। লার্ন ইংল্যান্ড ইংলিশ। বুঝতেছেন? এখন যদি এইভাবে জি আপনি কাকে মনে করেন সাহায্য করেন, হোম ডু ইউ হেল্প, হোম ডু ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করো, ঠিক আছে? বিফোর হোম ডু ইউ ইট, তুমি জি কার আগে খাও? বিফোর হোম ডোন্ট ইউ ইট, তুমি কার আগে খাও না? আফটার হোম ডু ইউ ইট, তুমি কার পরে খাও? আফটার হোম ডোন্ট ইউ ইট, তুমি কার পরে খাও না? উইথ হোম ডু ইউ ইট, তুমি কার সাথে খাও, কার সাথে খাও না? হু ইটস, কে খায়? হু ডাজন্ট ইট, কে খায় না? হু ইট, কারা খায়? হু ডোন্ট ইট, কারা খায় না? উইচ অ্যাপল ডু ইউ ইট, তুমি কোন আপেলটা খাও? হুজ অ্যাপল ডু ইউ ইট, তুমি কার আপেলটা খাও? দেখেন এই ধরনের বাক্য যা প্রশ্ন করতে চান সব আসে কিনা এই প্যাটার্নে। জি জি স্যার। জি আসুন অনেক চমৎকার ভাবে এটার আপনাকে সাধারণ যা মনে চায় আপনি এইখান থেকে বানাইতে পারবেন, এই যে ইটটা দিয়ে, এখানে ইটটা দিয়ে। তো এখন এটা আমাদের বইয়ের মধ্যে আপনার কোথায় আছে? 83 নম্বর পেজে আছে। চলো আমরা বইয়ে চলে যাই। এই একটা প্যাটার্ন আমাকে মুখস্থ করে দিবেন। কেন দিবেন? এটার সহজ বুদ্ধি হলো এই ওয়ার্ড কি ফরওয়ার্ড কি জন্য এটাকে মুখস্থ করা, মুখস্থ করার পরে 3 নম্বর আর 4 নম্বর বাক্যের শুরুতে শুধু রেখে দেওয়া। আপনি মিলিয়ে দেখেন, হ্যাঁ, অনেক চমৎকার ভাবে আছে। তাহলে আজকে এই একটা প্রেজেন্ট এরকম বাক্য বিন্যাস আছে 20টা, কয়টা? 20টা। 20টা 20টা দেখতে একই রকম মনে হবে, কিন্তু 20টা 20 রকম, একটা থেকে আরেকটা ভিন্ন, কিন্তু স্ট্রাকচার এক, কাঠামো এক। তো আপনি যদি এই একটা পারেন তাহলে কি হবে? কয়টা পারবেন? 20টাই পারা যাবে। 20টা বাজে। আর এই 20টা কি জানেন? এই 20টা হচ্ছে পুরো ইংরেজি জগতের মনে করেন একটা মেইন একটা অংশ, ঠিক আছে? আপনি যদি এই 20টা পারেন তাহলে ইনশাল্লাহ আপনি মনে করেন ইংরেজি জগতে বিশাল একটা কিছু অ্যাচিভ করবেন। তো ওই 20টা পারার শর্তটা কি বলেন তো? একটা পারা, এই একটা পারা, বুঝতেছেন? এই জন্য আগামী দিন আর ইয়া বাড়াচ্ছি না, পড়া বাড়াচ্ছি না, কিন্তু আপনার শুধুমাত্র এইটা রাখতেছি। তো এই যে এখানে আছে আমাদের যে ইনডিফিনিটটা, যে আই গো টু মার্কেট, আপনি প্রেজেন্ট ইনডিফিনিটটাই পড়েন। প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে এই যে আই গো, আমি যাই, আই ইট, আমি খাই, গো ইট। তারপরে আই ডোন্ট গো, আমি যাই না, ডু আই গো, আমি কি যাই, ডোন্ট আই গো, আমি কি যাই না। 4 ধরনের বাক্য।
এই 4 ধরনের বাক্য দিয়ে কিছু বাক্য বিন্যাস বানানো আছে, একটা কনভারসেশন আছে, আর তারপরে এই 83 নম্বর পেজে এই বাক্য বিন্যাসটা আছে। ঠিক আছে, এই পর্যন্ত আপনাদের পড়া থাক 83 নম্বর পেজ পর্যন্ত। বিশেষ করে এতক্ষণ যা পড়াইলাম তার সামারি এই আপনার 83 নম্বর পেজে আছে, এইটাকে একটু ঠোঁটস্থ করে ফেলবেন। আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি না, হোয়াট ডু আই ডু আমি কি করি, হোয়াট ডোন্ট আই ডু আমি কি করি না। আপনি চাইলে আই এর জায়গায় ইউ বসায় করতে পারলে আরো ভালো, এরপরে এডিশন করলে এখানে আই এর জায়গায় ইউ বসায় দেবো। ইউটা হলে ভালো, তুমি কি করো, তুমি কি করো না, কেন করো, কোথায় করো, কিভাবে করো, এটা যেটা আমাদের লাগে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে এ পর্যন্ত থাকবে। আর একটা জিনিস, সেটা হলো ওই যে 169 পেজে দিছিলাম না, সেখানে 170 পেজের যে ভার্ব গুলো আছে, গতকাল তো 169 ছিল, আজকে হচ্ছে 170 পেজ। হাইড মানে লুকানো, হাইড হিড হিডন, তারপরে হোল্ড ধরা ধারণ করা, হোল্ড হেল্ড হেল্ড, লাই শয়ন করা মানে শুয়ে থাকা, লাই লেই লেইন, সুইম সাঁতার কাটা, সুইম সুয়াম সুয়াম, টেক নেওয়া গ্রহণ করা, টেক টুক টেকান, ফল পড়া পড়ে যা, ফল ফেল ফলান, ওয়ার পরিধান করা, ওয়ার ওর ওন, ফ্রাই ভাজা, ফ্রাই ফ্রাইড ফ্রাইড, টিয়ার ছেঁড়া ছিঁড়ে ফেলা, টিয়ার থ্রোর থ্রোন, থ্রো নিক্ষেপ করা, থ্রো থ্রু থ্রোন, কুক রান্না করা, কুক কুকড কুকড, ব্রিং আনা, ব্রিং ব্রট ব্রট, বিল্ড নির্মাণ করা, বিল্ড বিল্ড বিল্ড, বাইন্ড বাঁধা, বাইন্ড বাউন্ড বাউন্ড, ড্রাইভ চালানো, ড্রাইভ ড্রোভ ড্রিভেন, রাইজ উঠা, রাইজ রোজ রিজন, সেল বিক্রি করা, সেল সোল্ড সোল্ড, লিড পরিচালনা, লিড লেড লেড, খিপ রাখা, খিপ খেপ খেপ্ট, লোড বোঝা করা, লোড লোডেড লোডেড, মিট সাক্ষাৎ করা, মিট মেট মেট, লিভ ত্যাগ করা, লিভ লেফট লেফট, চিট প্রতারণা করা, চিট চিটেড চিটেড, টিটও বলতে পারেন, টেটও বলতে পারেন। ড্রিম স্বপ্ন, ড্রিম ড্রেমড ড্রেমড বা ড্রেমড ডোয়া দিয়ে বলতে পারেন। ফাইন্ড খুঁজে পাওয়া, ফাইন্ড ফাউন্ড ফাউন্ড, কোথায়, বাইট কামড়ানো, বাইট বিট বিটন, হ্যাং ঝুলানো, হ্যাং হাং হাং, আরেকটা হ্যাং মানে ফাঁসি দেওয়া, হ্যাং হ্যাংড হ্যাংড বা ঝুলে পড়াও, অনেক সময় না মোবাইলটা হ্যাং হয়ে গেছে, লুক মানে তাকানো, লুক লুকড লুকড, ক্যারি বহন করা, ক্যারি ক্যারিড ক্যারিড, স্ট্রিং ভুল ফুটানো, স্ট্রিং স্ট্রাং স্ট্রাং, বয়েল সিদ্ধ করা, বয়েল বয়েলড বয়েলড, ডিগ খনন করা, ডিগ ডাক ডাক, স্পেন্ড ব্যয় করা, বা না আমাদের প্রপার টাইম প্রপার ওয়েতে স্পেন্ড করতে হবে, স্পেন্ড মানে ব্যয় করা, স্পেন্ড স্পেন্ড স্পেন্ড, ডাই রং করা, ডাই ডাই ডাইড, স্ট্রাইক আঘাত করা, স্ট্রাইক স্ট্রাক স্ট্রাক। এই একটা পেজে থাক। হ্যাঁ, ভার্ব প্রতিদিন পড়তে হবে, ভার্ব না পড়লে তো আপনি বাক্য বানাইতে পারবেন না। সারাদিন কি খালি ডু দিয়ে বলবেন? খাওয়া লাগবে, যাওয়া লাগবে, ঘুমানো লাগবে, পরিধান করা লাগবে, ঠিক আছে, ছিঁড়ে ফেলতে হবে, নিক্ষেপ করতে হবে, বোঝাই করতে হবে, সাক্ষাৎ করতে হবে, কত কিছু করতে হবে না। এই জন্য এইটা। যে কারো কোনো কোশ্চেন আছে আজকে নিয়ে, আজকে ক্লাস নিয়ে? ইনডিফিনিটটা যাইতে পারে শেষই করতে পারলাম, কি করব? এই এতটুকু যদি বোঝেন, আগামী দিনে ম্যাজিকের মতো আপনি পাস্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট বুঝে ফেলবেন। আমাকে যদি এখন 10 মিনিট সময় দেন, আমি 10 মিনিটে পাস্ট আর ফিউচারটা বুঝিয়ে দিতে পারবো। তবে অনেকের জন্য কষ্টকর হয়ে যাবে, এই জন্য থাক আজকে, সমস্যা নেই, আগামী দিনে বুঝে। ঠিক আছে, আচ্ছা, দ্যাটস অল ফর দিস ডে। জি, কালকে তো ক্লাস হবে না, শনিবারে হবে নাকি? একেবারে শনিবারে। জি, আজকে এই পর্যন্ত। স্যার আজকে আসসালামু দেওয়া আলাইকুম। হবে না।